সায়ন্তন শুরু করে দাও। ওকে, গুড ইভিনিং এভরিওয়ান। বেশ কয়েকদিন পরে আমি নেট সেট সংক্রান্ত একটা ক্লাসে বা একটা আলোচনা আমি তোমাদের সামনে প্রেজেন্ট করার চেষ্টা করছি। তো তোমরা ক্লাসটা করো, কোনো জায়গা প্রবলেম হলে অবশ্যই আমাকে একটু কমেন্ট করে জানাবে, আমি অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি তোমাদেরকে একদিন বা বহুবার জিজ্ঞেস করেছিলাম যে পলিটিক্যাল থিওরি বা পাওয়ার থেকে কোনো জায়গা তোমাদের বোঝার অসুবিধা থাকলে আমাকে জানাতে পারো। তো আজকে যে টপিকটা নিয়ে আমি ডিসকাশন করব, এই টপিকটা আমাকে অনেকেই তোমরা বলেছিলে যে একটু ক্লাসে আলোচনা করতে, যে হাবারমাস, মার্কিউস, তাদের যে আইডিয়াগুলো কি রয়েছে, কারণ এরা ফ্র্যাঙ্কফার্ট স্কুল বা ক্রিটিক্যাল থিওরির সাথে যুক্ত খুব ইম্পর্টেন্ট থিঙ্কার। তো স্বাভাবিকভাবে আমি চেষ্টা করছি, মূলত এই আলোচনাগুলো একটু কঠিন পলিটিক্যাল থিওরির আলোচনাতে, তাও আমি যতটা সম্ভব চেষ্টা করছি এই আলোচনাটা তোমাদের সামনে তুলে ধরার। তো দেখো, চলো আমরা শুরু করি একদম। তাহলে আমরা আজকে মূলত পড়ার চেষ্টা করব মার্কিউস এবং হেবারমাসের যে চিন্তা ভাবনা সেটাকে। কিন্তু হঠাৎ করে মার্কিউস আর হেবারমাস এদের যদি চিন্তা ভাবনা আমরা আলোচনা করি, তাহলে আলোচনাটা কিন্তু একটু অসম্পূর্ণ থেকে যায়। এই আলোচনাটাতে যাওয়ার আগে আমাদেরকে ফ্র্যাঙ্কফার্ট স্কুল এবং তাদের যে ক্রিটিক্যাল থিওরি রয়েছে সেটা সম্পর্কে একটা নলেজ নিতে হবে। তাহলে মার্কিউস এবং হাবারমাস সম্পর্কে জ্ঞান আহরণের পূর্বে আমাদেরকে ফ্র্যাঙ্কফার্ট স্কুল যেটা রয়েছে, ফ্র্যাঙ্কফার্ট স্কুলের ব্যাপারে আমাদেরকে কিন্তু একটু মিনিমাম জানতে হবে, যে ফ্র্যাঙ্কফার্ট স্কুলের হাত ধরে ক্রিটিক্যাল থিওরিটা আমাদের পলিটিক্যাল থিওরির চর্চায় অনেক বেশি জনপ্রিয় হয়েছে। তাই প্রথমে আমরা ক্রিটিক্যাল থিওরিটা কি, কিভাবে ফ্র্যাঙ্কফার্ট স্কুল এর হাত ধরে ক্রিটিক্যাল থিওরিটা এলো, বা ক্রিটিক্যাল থিওরি বলতে কি শুধু ফ্র্যাঙ্কফার্ট স্কুলকে চিহ্নিত করা হয় না, ক্রিটিক্যাল থিওরির আরো অনেক ডাইমেনশন রয়েছে, আমরা প্রথমে সেই বিষয়টা বোঝার চেষ্টা করব। দেখো, এখানে একটা শব্দ রয়েছে থিওরি, আমি জায়গাটাকে যদি একটু আন্ডারলাইন করি, আমরা থিওরি কথাটা যখনই ব্যবহার করি আমরা বুঝতে পারি যে কোনো একটা বিষয় সম্পর্কে একটা সুসংবদ্ধ জ্ঞান, কোনো একটা বিষয় সম্পর্কে একটা সুসংবদ্ধ জ্ঞান, একটা কমপ্লিট ফ্রেমওয়ার্ক বলতে পারি, একটা কমপ্লিট আউটলুক বলতে পারি। এবং এই যে থিওরির কথা আমরা বলি, থিওরি একটা জিনিসটা কি, একটা ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ রিয়ালিটি, ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ রিয়ালিটি, অর্থাৎ যে কোনো থিওরি কি করে না, রিয়ালিটি, সমাজ ব্যবস্থায় কি ঘটছে সেই সমাজ ব্যবস্থায় ঘটে চলা ঘটনাগুলোকে ব্যাখ্যা করে বা সেই ঘটনা সম্পর্কে একটা সুসংবদ্ধ ধারণা দেয়। তাহলে আমি কি বললাম, যে মার্কিউস হেবারমাস পড়ার আগে আমাদেরকে ফ্র্যাঙ্কফার্ট স্কুলের ক্রিটিক্যাল থিওরি এটা একটু ভালোভাবে আমাদেরকে বুঝে নেওয়ার চেষ্টা করতে হবে। এই যে ক্রিটিক্যাল থিওরি আমরা কথাটা ব্যবহার করছি, এই ক্রিটিক্যাল থিওরিতে দেখো থিওরি কথাটা রয়েছে। এমনি থিওরি বা তত্ত্ব বলতে কি বোঝায় এটা আমরা প্রত্যেকেই জানি, যে থিওরি মানে কোনো একটা বিষয় সম্পর্কে সুসংবদ্ধ জ্ঞান, একটা ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ রিয়ালিটি, বাস্তবটাকে, সমাজ ব্যবস্থায় ঘটে চলা যে চিত্রগুলোকে থিওরি ব্যাখ্যা করে। কিন্তু এই যে ক্রিটিক্যাল থিওরির কথা আমরা বলছি বা সমালোচনামূলক তত্ত্বের কথা বলছি, এই ক্রিটিক্যাল থিওরি কিন্তু ট্র্যাডিশনাল থিওরিগুলোর থেকে আলাদা। এই ক্রিটিক্যাল থিওরিগুলো হচ্ছে ট্র্যাডিশনাল থিওরির থেকে টোটালি ডিফারেন্ট। ক্রিটিক্যাল থিওরি কি করে না, ট্র্যাডিশনাল যে থিওরিগুলো রয়েছে, ক্রিটিক্যাল থিওরি কি করে, যে ট্র্যাডিশনাল থিওরিগুলো রয়েছে সেগুলোকে সমালোচনা করে, ক্রিটিক করে। ট্র্যাডিশনাল থিওরি বলতে আমরা বোঝাতে পারি যে ধরো লিবারাল ডেমোক্রেসির যে থিওরিগুলো রয়েছে, লিবারালিজমের যে বিভিন্ন পার্সপেক্টিভ গুলো রয়েছে, বা আমরা যদি দেখি টোটালিটারিয়ানিজমের সাথে যুক্ত যে বিভিন্ন কনসেপ্ট গুলো রয়েছে, যেমন ফ্যাসিজম, নাজিজম, এই যে বিভিন্ন ধরনের যে থিওরিগুলো ট্র্যাডিশনাল থিওরি, সেগুলোকে কি করে না ক্রিটিক্যাল থিওরি ক্রিটিসাইজ করে বা
সমালোচনা করে। অ্যাট ফার্স্ট আমরা থিওরি জিনিসটা সম্পর্কে একটা সংক্ষিপ্ত জ্ঞান আহরণের প্রচেষ্টা করলাম। নাও আমরা যেটা বোঝার চেষ্টা করছি এক লাইনে, যে ক্রিটিক্যাল থিওরি কিন্তু ট্র্যাডিশনাল যে থিওরি রয়েছে, ট্র্যাডিশনাল থিওরিকে সমালোচনা করে। ট্র্যাডিশনাল থিওরি বলতে স্পেসিফিকলি ক্রিটিক্যাল থিওরি লিবারাল যে ভ্যালু, লিবারালিজম, লিবারাল ডেমোক্রেসি বা টোটালিটারিয়ানিজমের সাথে যুক্ত যে বিভিন্ন কনসেপ্ট গুলো রয়েছে, জার্মানিতে নাজি দর্শন, ইটালিতে ফ্যাসিজম, এগুলোকে কি করে না ক্রিটিক্যাল থিওরি মূলত সমালোচনা করে। এবারে কেন সমালোচনা করে? এই ট্র্যাডিশনাল থিওরিগুলোকে ক্রিটিক্যাল থিওরি কেন সমালোচনা করে, আগে আমাদেরকে সেই উত্তরটা একটু খুঁজে বের করার চেষ্টা করতে হবে। নিশ্চয়ই কিছু কারণ রয়েছে যে কারণে সমালোচনা করে। আমরা কতগুলো পয়েন্ট আকারে সেটা বোঝার চেষ্টা করি, কেন ক্রিটিক্যাল থিওরি ট্র্যাডিশনাল থিওরিগুলোকে সমালোচনা করছে। প্রথমত, ট্র্যাডিশনাল থিওরিগুলো কি না স্ট্যাটাস কুয়ো। স্ট্যাটাস কুয়ো অর্থাৎ স্থিতিশীলতায় বিশ্বাসী। ট্র্যাডিশনাল থিওরিগুলো কি করে না স্থিতিশীলতায় বিশ্বাসী বা স্ট্যাটাস কুয়ো। এই কথাটার মানে ট্র্যাডিশনাল থিওরিগুলো বিদ্যমান যে সমাজ ব্যবস্থাটা রয়েছে, এক্সিস্টিং যে সোসাইটিটা রয়েছে, সেটাকেই টিকিয়ে রাখার কথা বলে। মানে সমাজ যেমন ভাবে চলছে চলুক, আমাদের কোনো ডেভেলপমেন্ট বা র্যাপিড রেভলিউশনের কোনো প্রয়োজনীয়তা নেই। মানে বিদ্যমান সমাজ ব্যবস্থার রীতিনীতিগুলোকে টিকিয়ে রাখার পক্ষে ট্র্যাডিশনাল থিওরিগুলো। অর্থাৎ ট্র্যাডিশনাল থিওরিটা কি করছে না, এটা স্ট্যাটাস কিও সিস্টেমটাকে লেজিটিমাইজ করছে, অর্থাৎ গতানুগতিক সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে সাহায্য করছে। 2 নম্বর, ট্র্যাডিশনাল থিওরিগুলোতে না একটা পাওয়ারের ধারণা রয়েছে, ক্ষমতার ধারণা। ক্রিটিক্যাল থিওরিতে বলা হচ্ছে যে এই যে ট্র্যাডিশনাল থিওরিগুলো রয়েছে না, এগুলো কোনো একটা পার্সন বা কোনো একটা গ্রুপ তৈরি করেছে নিজেদের স্বার্থে, নিজেদের ইন্টারেস্ট বা নিজেদের স্বার্থে কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী এই ট্র্যাডিশনাল থিওরিগুলো তৈরি করেছে। এক্ষেত্রে আমরা যদি আইআর এর পোর্শনে চলে যাই, ইন্টারন্যাশনাল রিলেশনসে, আমরা আইআরেও তো ক্রিটিক্যাল থিওরি পড়ি, যেখানে রবার্ট কক্সের নাম পাই। কক্সও তো বলেছেন যে থিওরি যে তৈরি করা হয় ইজ মেড ফর সামওয়ান অ্যান্ড ফর সাম পারপাস। পৃথিবীতে যে তত্ত্বগুলো তৈরি করা হয় সেগুলো কারোর দ্বারা নির্মিত, কোনো নির্দিষ্ট স্বার্থকে চরিতার্থ করার জন্য। অর্থাৎ এই ট্র্যাডিশনাল থিওরিগুলোতে পাওয়ারের ধারণা রয়েছে। কোনো একটা ইন্টারেস্টকে সমাজে সুরক্ষিত করার জন্য কোনো ব্যক্তি বা কোনো গ্রুপ কি করে না এই ধরনের ট্র্যাডিশনাল থিওরিগুলো তৈরি করে। স্বাভাবিকভাবেই এই ট্র্যাডিশনাল থিওরিগুলো কখনোই কিন্তু নিউট্রাল নয়, কখনোই কিন্তু এগুলোকে আমরা নিউট্রাল বা নিরপেক্ষ বলে চিহ্নিত করতে পারি না, কারণ এখানে স্বার্থের ধারণা জড়িত। কোনো একটা ক্লাসের, কোনো একটা শ্রেণীর স্বার্থ বা ইন্টারেস্ট যেহেতু জড়িত, তাই ট্র্যাডিশনাল থিওরিগুলো কিন্তু কখনোই নিউট্রাল হতে পারে না। এছাড়া 4 নাম্বার আরেকটা বিষয় আমরা বলতে পারি যে ট্র্যাডিশনাল থিওরিগুলোতে কি করা হয় না, সমাজের কিছু খারাপ দিক রয়েছে। সমাজের কিছু খারাপ দিক রয়েছে, যেমন শোষণ, অপ্রেশন বা ডোমিনেশন বা আধিপত্য, এই কনসেপ্টগুলোকে হাইড করে দেয়। মানে এমন ভাবে সমাজটাকে চিত্রিত করে, এমন ভাবে সমাজটাকে রিপ্রেজেন্ট করে ট্র্যাডিশনাল থিওরিগুলো, যে মনে হয় যে সমাজটা খুব ভালো, সমাজে কোনো বৈষম্য নেই, সমাজে কোনো আধিপত্য নেই, সমাজে কোনো শোষণ নেই। যে কারণেও কিন্তু ক্রিটিক্যাল থিওরিস্টরা ট্র্যাডিশনাল থিওরিকে কি করছে, সমালোচনা করছে। সর্বোপরি আরেকটা পয়েন্ট আমি লিখছি, সেটা হচ্ছে যে ট্র্যাডিশনাল থিওরির মাধ্যমে হিউম্যান ইম্যানসিপেশন সম্ভব নয়। মানে মানুষ যে তার ক্রিয়েটিভিটি দেখাবে, মানুষ যে সমাজ ব্যবস্থাতে কিছু বদল আনবে, সেটা সম্ভব নয়। মানুষের দ্বারা এই ট্র্যাডিশনাল থিওরিতে সমাজে বদল সম্ভব নয়। মানুষের ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয় এই ট্র্যাডিশনাল থিওরিগুলো। তাহলে আমি আরেকবার রিপিট করছি, তাহলে তোমাদের এই বিষয়টা একটু সহজ হবে, কারণ বিষয়টা যেহেতু একটু কঠিন। আমরা মার্কিউস এবং হাবারমাস পড়ার আগে
ক্রিটিক্যাল থিওরিটি একটু স্টাডি করার চেষ্টা করছি। ক্রিটিক্যাল থিওরি বলতে আমরা মূলত ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের আলোচনাকেই চিহ্নিত করি। ফ্র্যাঙ্কফুর্ট স্কুল কি এখনো বলিনি, একটু পরে আমি সেই জায়গাটাতে আসব। আমি প্রথমে যেটা বলার চেষ্টা করেছি সেটা হচ্ছে যে থিওরি একটা আমাদের এই সমাজ ব্যবস্থার রিয়ালিটিটাকে কি করে না, তুলে ধরার চেষ্টা করে। আর থিওরি ইজ দ্য ক্লোজেস্ট অ্যাপ্রক্সিমেশন অফ রিয়ালিটি, বাস্তবটাকে তুলে ধরার চেষ্টা করে। ক্রিটিক্যাল থিওরিস্টরা বলছেন যে আমাদের সমাজে অনেক ট্র্যাডিশনাল থিওরি রয়েছে, যেমন লিবারাল ডেমোক্রেসি, লিবারালিজম, বা আমরা দেখতে পাই যে নাজিজম, ফ্যাসিজমের মতন যে টোটালিটারিয়ান যে আইডিয়াগুলো রয়েছে এগুলোকে ট্র্যাডিশনাল থিওরি বলতে পারি। এই ট্র্যাডিশনাল থিওরিগুলোকে ক্রিটিক্যাল থিওরিস্টরা রিজেক্ট করছে বা ক্রিটিসাইজ করছে। 5টা কারণ আমরা দেখলাম ক্রিটিসিজম করার। এক, ট্র্যাডিশনাল থিওরিগুলো স্ট্যাটাস কুয়ো হয়। স্ট্যাটাস কুয়ো মানে তারা সমাজ ব্যবস্থাটা যেমন চলছে ট্র্যাডিশনাল থিওরি সেইভাবে সমাজ ব্যবস্থাটাকে টিকিয়ে রাখতে চায়, সংরক্ষণ করে রাখতে চায়। ট্র্যাডিশনাল থিওরিতে পাওয়ারের ধারণা জড়িত, মানে ট্র্যাডিশনাল থিওরিগুলো তৈরি হয় কোনো ব্যক্তি বা গ্রুপের মাধ্যমে কোনো একটা মতাদর্শকে, কোনো একটা ইন্টারেস্টকে সমাজে এস্টাবলিশ করার জন্য। তাই জন্য ট্র্যাডিশনাল থিওরি ভালো নয়। এবং যেহেতু ট্র্যাডিশনাল থিওরিতে ইন্টারেস্ট জড়িত কোনো একটা বিশেষ শ্রেণী বা কোনো একটা বিশেষ গ্রুপের, তাই ট্র্যাডিশনাল থিওরি কখনোই নিউট্রাল হতে পারে না, নিরপেক্ষ হতে পারে না। এবং আমাদের সমাজে অনেক খারাপ কিছু ঘটনা রয়েছে, অপারেশন, ডোমিনেশন, এগুলোকে কি করে না ট্র্যাডিশনাল থিওরিগুলো হাইড করে রাখে, এমন ভাবে সমাজটাকে রিপ্রেজেন্ট করে আমরা মনে করি যে এই সমাজটা খুব সুস্থ একটা সমাজ, খুব একটা ভালো সমাজ, কিন্তু বাস্তবে তা নয়। এবং ক্রিটিক্যাল থিওরি বলছে যে ট্র্যাডিশনাল থিওরির মাধ্যমে হিউম্যান ইমানসিপেশন সম্ভব নয়, মানে মানুষ তার ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেয় এই ট্র্যাডিশনাল থিওরিগুলো। এই জিনিসটা আমরা দেখলাম যে ক্রিটিক্যাল থিওরি তাহলে কি করছে না, মূলত এই বিষয়গুলো বলার চেষ্টা করছে যে ট্র্যাডিশনাল থিওরিকে ক্রিটিক করে। এবারে এই যে ক্রিটিক্যাল থিওরির আমি কথা বললাম, তার মানে এক কথা এখান থেকে তোমরা বুঝতেই পারছো যে এই ক্রিটিক্যাল যে থিওরি, এই ক্রিটিক্যাল থিওরিরও কিন্তু ব্যাকগ্রাউন্ডটা, মানে এই যে ক্রিটিক্যাল থিওরিস্টদের আমরা এখনো নাম দেখিনি, আমরা যে ক্রিটিক্যাল থিওরি বৈশিষ্ট্যটা কি, কিভাবে তারা ট্র্যাডিশনাল থিওরিকে সমালোচনা করছে, তো এই ক্রিটিক্যাল থিওরির কনসেপ্টটা আসার পেছনেও কিন্তু কার্ল মার্কসের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে। এই ক্রিটিক্যাল থিওরিটা আসার পেছনে কার্ল মার্কসের কিন্তু একটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। কার্ল মার্কসের একটা বিখ্যাত গ্রন্থ রয়েছে, আমরা জানি কার্ল মার্কসের এই বিখ্যাত রচনাটার নাম হচ্ছে থিসিস অন ফয়েরবাখ। এই থিসিস অন ফয়েরবাখ বলে যে রচনাটা রয়েছে কার্ল মার্কসের, এখানে তিনি একটা বিখ্যাত উক্তি দিয়েছিলেন, একটা কোট দিয়েছিলেন যে, আমি জাস্ট মুখে বলছি, ফিলোসফার্স হ্যাভ অনলি ইন্টারপ্রিটেড দ্য ওয়ার্ল্ড, philosophers have only interpreted the world, the point is to change it, the point is to change it, philosophers have only interpreted the world, the point is to change it। এই যে থিসিস অন ফয়েরবাখে কার্ল মার্কসের যে একটা বিখ্যাত কোট পাওয়া যাচ্ছে, যে আমরা দেখতে পাচ্ছি যে philosophers have only interpreted the world, the point is to change it। এই যে এই আলোচনাটা, এই যে কোটটা, এটা কিন্তু ক্রিটিক্যাল থিওরিস্টদেরকে অনেক প্রভাবিত করেছিল, এটা কিন্তু ক্রিটিক্যাল থিওরিস্টদেরকে প্রভাবিত করেছিল, এটা আমরা দেখতে পাই। এবারে আমরা আসি এই যে ক্রিটিক্যাল থিওরির সাথে আমরা বারবার ফ্র্যাঙ্কফুর্ট স্কুল এই কথাটাকে ব্যবহার করছি। এবার এই কথাটার অর্থ আমরা অনুধাবন করার বা এটাকে আমরা এবার একটু ডিসকভার করার চেষ্টা করি। তার মানে মার্কসের আলোচনা একটা কিন্তু ইন্ধন জুগিয়েছে ক্রিটিক্যাল থিওরিস্টদের ক্ষেত্রে। এক্ষেত্রে থিসিস অন ফয়েরবাখ এই রচনাটা কিন্তু বিশেষভাবে উল্লেখযোগ্য। দেখো ক্রিটিক্যাল থিওরি, এই যে কথাটা আমি ব্যবহার করছি যে ক্রিটিক্যাল থিওরি, ক্রিটিক্যাল থিওরির অনেক ধরনের ক্রিটিক্যাল থিওরি হতে পারে, অনেক ধরনের ক্রিটিক্যাল থিওরি হতে পারে, যেমন ফেমিনিজম, নারীবাদ। নারীবাদও দেখো যে এক্সিস্টিং সোসাইটিকে চ্যালেঞ্জ করে, প্যাট্রিয়ার্কি বা পিতৃতন্ত্রকে চ্যালেঞ্জ করে। তাহলে
ফেমিনিজম একটা অবশ্যই আমরা বলতে পারি যে ক্রিটিক্যাল সোশ্যাল এনকোয়ারি, বা এটাও এক ধরনের ক্রিটিক্যাল টাইপেরই তত্ত্ব। তারপরে আমরা পলিটিক্যাল থিওরিতে যে ক্রিটিক্যাল থিওরিতে যে আমরা উত্তর আধুনিকতাবাদ করি, এটাকেও আমরা ক্রিটিক্যাল সোশ্যাল এনকোয়ারির মধ্যে ফেলতে পারি। পোস্ট মডার্নিজম, ফেমিনিজম, এগুলো সবই কিন্তু ক্রিটিক্যাল থিওরি বা ক্রিটিক্যাল সোশ্যাল এনকোয়ারি। বাট ক্রিটিক্যাল থিওরির আলোচনায় ফ্র্যাঙ্কফার্ট স্কুলটা সব থেকে বেশি জনপ্রিয়। ফ্র্যাঙ্কফার্ট স্কুল খুব বিস্তারিতভাবে ক্রিটিক্যাল থিওরির বৈশিষ্ট্য বা ক্রিটিক্যাল থিওরির লক্ষ্য, সেই জিনিসগুলোকে কিন্তু ব্যাখ্যা করেছে। মানে আমরা এই জন্য ক্রিটিক্যাল থিওরি যখনই পড়ি আমাদের মাথায় ফ্র্যাঙ্কফার্ট স্কুলের কথা অটোমেটিক্যালি চলে আসে। কিন্তু ফেমিনিজম, পোস্ট মডার্নিজম এগুলো এক ধরনের কিন্তু ক্রিটিক্যাল সোশ্যাল এনকোয়ারির সাথে অ্যাটাচড। বাট ফ্র্যাঙ্কফার্ট স্কুলটা সমালোচনামূলক তত্ত্বের অন্যতম শ্রেষ্ঠ প্রবক্তা বলে আমরা এখন কিন্তু একটা সিদ্ধান্ত নিতে পারি। এবারে এই যে বিষয়টা ফ্র্যাঙ্কফার্ট স্কুল, এই জিনিসটা একটু যদি আমরা দেখার চেষ্টা করি, ফ্র্যাঙ্কফার্ট হচ্ছে জার্মানির একটা জায়গা। ফ্র্যাঙ্কফুর্ট হচ্ছে জার্মানির একটা জায়গা, যে জায়গাটাতে 1923 সালে, যে জায়গাটাতে 1923-তে একটা অর্গানাইজেশন তৈরি করা হয়েছিল, যে অর্গানাইজেশনটার নাম হচ্ছে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ। জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে 1923-তে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ বলে একটা আমরা দেখতে পাচ্ছি যে অর্গানাইজেশন বা একটা সংস্থা তৈরি করা হয়েছিল। যারা তৈরি করেছিলেন তাদের নামটা হচ্ছে ফ্রেডরিক পোলক, ফাউন্ডেড বাই ফ্রেডরিক পোলক, এবং আরেকজনের নাম হচ্ছে ফেলিক্স ওয়েল। 1923-তে জার্মানির ফ্র্যাঙ্কফুর্ট শহরে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ বলে একটা অর্গানাইজেশন এস্টাবলিশড হয়, যার ফাউন্ডার ছিলেন ফ্রেডরিক পোলক এবং ফেলিক্স ওয়েল। এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চের যারা গবেষক, যারা স্কলার, তাদেরকে ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিক বা তাদেরকে ক্রিটিক্যাল থিওরিস্ট বলে চিহ্নিত করা হয়। যেহেতু এই অর্গানাইজেশনটা ফ্র্যাঙ্কফুর্টে অবস্থিত, তাই এই স্কুলের বা এই ইনস্টিটিউশনের তাত্ত্বিক বা গবেষকদেরকে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল বলেও চিহ্নিত করা হয়, ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের তাত্ত্বিক বলেও চিহ্নিত করা হয়, বা এই অর্গানাইজেশনের তাত্ত্বিকরাই ক্রিটিক্যাল থিওরিস্ট নামে পরিচিত, সমালোচনামূলক তত্ত্বের অন্যতম তাত্ত্বিক বলে পরিচিত। এই যে 1923 সালে এই যে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ তৈরি হলো ফ্রেডরিক পোলক এবং ফেলিক্স ওয়েলসের নেতৃত্বে, এই সংস্থার প্রথম যিনি ডাইরেক্টর ছিলেন, মানে প্রথম যিনি মাথা ছিলেন, তার নামটা হচ্ছে সম্ভবত গ্রুনবার্গ। তার নামটা হচ্ছে গ্রুনবার্গ, GRUNBERG। গ্রুনবার্গ ছিলেন ফার্স্ট ডাইরেক্টর এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ। এবারে 1923-এ যখন এটা তৈরি হয়েছিল, 1923 সালে এটা যখন তৈরি হয়েছিল এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ ফ্র্যাঙ্কফুর্টে, যার স্কলারদেরকে ক্রিটিক্যাল থিওরিস্ট বা এই স্কুলটাকে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল বলে, যেটা সব থেকে পপুলার ক্রিটিক্যাল থিওরির স্কুল। তো প্রথম দিকে এরা মূলত যে বিষয়গুলোকে নিয়ে আলোচনা করত, ডিসকাশন করত, সেটা হচ্ছে যে মার্ক্সবাদকে নিয়ে, মানে এরা মার্ক্সিজমকে নিয়েই প্রথম দিকে আলোচনা করত। এরা দেখানোর চেষ্টা করত যে পুঁজিবাদ বা ক্যাপিটালিজমে কি কি সমস্যা রয়েছে, কিভাবে ক্যাপিটালিজমে মার্ক্সিজমকে অ্যাপ্লাই করা সম্ভব। প্রথম দিকে তারা এরকমই আলোচনা করতেন। মানে প্রথম দিকে 1923-এর দিকে এরা আলোচনা করতেন যে আচ্ছা, আমরা যে সমাজ ব্যবস্থাটাতে বসবাস করছি, এখানে তো আমরা দেখতে পাচ্ছি যে ক্যাপিটালিজম ইউরোপের কান্ট্রিগুলোতে অনেক বেশি শক্তিশালী হয়ে যাচ্ছে। কিভাবে ক্যাপিটালিজম শক্তিশালী হচ্ছে,
কিভাবে ক্যাপিটালিজম লেজিটিমাইজ হচ্ছে এইগুলোকে তারা খুঁজে বের করার চেষ্টা করত। বা 1923-তে এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ খুঁজে বের করার চেষ্টা করতো যে কিভাবে এরকম ক্যাপিটালিজমে, কিভাবে এরকম ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, শিল্পভিত্তিক সমাজে মার্ক্সবাদকে অ্যাপ্লাই করা যায়, মার্ক্সবাদকে কিভাবে অ্যাপ্লাই করা যায়, এই সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করত। মানে এই 1923-তে না, তখনও পর্যন্ত ক্রিটিক্যাল থিওরি এই কথাটা বা এই শব্দটা কিন্তু খুব একটা ব্যবহার হয়নি। তখন এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চের গবেষকরা আলোচনা করছেন যে কিভাবে মার্কসিজমকে ক্যাপিটালিজমে আমরা এটাকে অ্যাডপ্ট করব, ক্যাপিটালিজম কেন এত শক্তিশালী হচ্ছে, এইসব নিয়ে আলোচনা করছে। কিন্তু 1930-এর দিকে, 1930-এর যে দশকটা এলো, এই 1930-এর দশকটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ হয়ে গেল এই ফ্র্যাঙ্কফুর্টে অবস্থিত ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চের ক্ষেত্রে। কারণ 1930 সালের দিকে আমরা দেখতে পাচ্ছি যে ডাইরেক্টর চেঞ্জ হলো এই সংস্থা। আগে ডাইরেক্টর কে ছিল? গ্রুনবার্গ। 1930s এর দিকে যিনি ডাইরেক্টর হলেন তার নাম হচ্ছে হরখাইমার। হরখাইমার ডাইরেক্টর হলেন, নতুন ডাইরেক্টর। তিনি কি করলেন? তিনি একটা 1937-এ একটা রচনা লিখলেন, একটা লেখা লিখলেন, যে লেখাটার নামই ছিল ট্র্যাডিশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিওরি। এই যে হরখাইমার 1930-এ ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চের ডাইরেক্টর হলেন, তিনি 1937-এ একটা রচনা লিখলেন, যে রচনাটার নাম হচ্ছে ট্র্যাডিশনাল অ্যান্ড ক্রিটিক্যাল থিওরি। দেখো, এই রচনাতে ক্রিটিক্যাল থিওরি কথাটা রয়েছে। মূলত হরখাইমারের হাত ধরেই এই ক্রিটিক্যাল থিওরি কথাটা কি হলো না, আস্তে আস্তে জনপ্রিয় হতে শুরু করলো। তারপর থেকে আমরা এই ফ্র্যাঙ্কফুর্টে অবস্থিত ইনস্টিটিউটটাকে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল, ক্রিটিক্যাল থিওরি, এই সমস্ত নামে কি করছি না, চিহ্নিতকরণ করছি। এবারে আমরা যে বিষয়টা অবশ্যই রিপিট করব, ফোর্থ পয়েন্টটা আরেকটু বলে নি, তারপরে ক্রিটিক্যাল থিওরিটা আমি রিপিট করছি। এবারে আমরা যেটা করার চেষ্টা করব সেটা হচ্ছে যে ক্রিটিক্যাল থিওরির সাথে যুক্ত যে তাত্ত্বিকগুলো রয়েছে, থিঙ্কার্স গুলো রয়েছে, তাদের নামগুলো আমরা একটু দেখার চেষ্টা করব। তাহলে ক্রিটিক্যাল থিওরি, ফ্র্যাঙ্কফুর্ট স্কুল বা ইনস্টিটিউটটার নাম ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ, এগুলো আমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট কিন্তু চলে এলো। চলো এবারে আমরা এই ফ্র্যাঙ্কফুর্ট, তাহলে আমি এবারে আলোচনাতে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল, ক্রিটিক্যাল থিওরি কথাগুলো বিভিন্ন সময় অল্টারনেটিভ হিসাবে ব্যবহার করব, তোমরা অটোমেটিকই বুঝতে পারবে। তো এই ক্রিটিক্যাল থিওরির কতগুলো থিঙ্কার্স এর নাম আমরা দেখি। আমি ক্রিটিক্যাল থিওরিকে 3টে জেনারেশনে ভাগ করছি। ফার্স্ট জেনারেশন ক্রিটিক্যাল থিওরিস্ট, সেকেন্ড জেনারেশন ক্রিটিক্যাল থিওরিস্ট, থার্ড জেনারেশন ক্রিটিক্যাল থিওরিস্ট। এবারে আমরা ক্রিটিক্যাল থিওরির সাথে যুক্ত বিভিন্ন থিঙ্কার্সের নাম দেখব। তো এক্ষেত্রে আমরা থিঙ্কার্সের নামগুলোকে জেনারেশনে ভাগ করলাম। যেমন ধরো ফার্স্ট জেনারেশন, প্রথম পর্বের ক্রিটিক্যাল থিওরিস্টদের যদি আমি নাম বলি, তাহলে যে নামগুলো আসবে, যেমন হরখাইমার, একটু আগেই আমরা তার নামটা লিখেছিলাম, হরখাইমার, HORKHEIMER, হরখাইমার। তারপরে অ্যাডর্নো, তারপরে হচ্ছে মার্কিউস। সেকেন্ড জেনারেশনে ক্রিটিক্যাল তাত্ত্বিক হচ্ছেন হাবারমাস, যেটা আজকে আমরা পড়ব। থার্ড জেনারেশনের ক্রিটিক্যাল তাত্ত্বিক হচ্ছে ন্যান্সি ফ্রেসার, FRASER। তারপরে হচ্ছে অ্যাক্সেল হনেট, HONNETH। দেখো, আমি ক্রিটিক্যাল থিওরিস্টদের, থিঙ্কার্সদেরকে 3টে জেনারেশনে ভাগ করলাম। ফার্স্ট জেনারেশন ক্রিটিক্যাল থিওরিস্ট হচ্ছে হরখাইমার, অ্যাডর্নো, মার্কিউস।
সেকেন্ড জেনারেশন ক্রিটিক্যাল থিঙ্কার্স হচ্ছে হেবারমাস, থার্ড জেনারেশনে আসছে ন্যান্সি ফ্রেসার্স, অ্যাক্সেল হনেট প্রমুখ। এবার এই জেনারেশনটা কেন ভাগ করলাম? দেখো, প্রথম জেনারেশনের যারা ক্রিটিক্যাল থিওরিস্ট ছিল না, তারা মূলত ওই ক্যাপিটালিজম কিভাবে শক্তিশালী হচ্ছে বা মার্কসিজমকে আমরা কিভাবে ক্যাপিটালিজমে অ্যাডপ্ট করব এই সংক্রান্ত আলোচনা করত। কিন্তু সেকেন্ড জেনারেশনের যিনি তাত্ত্বিক হেবারমাস, তিনি মার্কসিজমের সাথে সাথে তার আলোচনাতে লিবারাল যে ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসিটাকে কি করছে না কিভাবে আরো উন্নত করা যায়, ডেলিবারেটিভ ডেমোক্রেসিকে কিভাবে আরো ভালো করা যায়, এই সমস্ত বিষয় আলোচনা করছেন। এবং এই সেকেন্ড জেনারেশনে হেবারমাস কিন্তু তার আলোচনায় শুধু মার্ক্সবাদকে প্রায়োরিটি দিচ্ছে তা নয়, ডেলিবারেট ডেমোক্রেসি, লিবারাল ডেমোক্রেসি, সমাজে কমিউনিকেশনের ভূমিকাটা কি, এই সমস্ত বিষয়ে আলোচনা কিন্তু করার চেষ্টা করছে। ফার্স্ট জেনারেশন তাত্ত্বিকরা শুধুমাত্র মার্ক্সিজমকে আলোচনা করছে, মার্ক্সিজমকে একটা নতুন ভাবে আলোচনা করছে, ক্যাপিটালিজমটাকে ডিসকভার করার চেষ্টা করছে। বাট সেকেন্ড জেনারেশনের থিওরিস্ট হাবারমাস কি করছে, এগুলোর সাথে সাথেই আরো নতুন কিছু আলোচনা নিয়ে আসছেন। ডেলিবারেটিভ ডেমোক্রেসি তে কি কি জিনিস খুব প্রয়োজন, সমাজে কমিউনিকেশনের ভূমিকাটা কি। আর থার্ড জেনারেশনে গিয়ে কি হচ্ছে না, ক্রিটিক্যাল থিওরির অনেক চারিদিকে ছড়িয়ে গেছে, জার্মানি, আমেরিকা, লাতিন আমেরিকা, চারিদিকে ছড়িয়ে গেছে। এবং এখন শুধুমাত্র ফ্র্যাঙ্কফার্ট স্কুলই যে ক্রিটিক্যাল থিওরি তা নয়, এই যে পোস্ট মডার্নিজম, পোস্ট স্ট্রাকচারাল থিওরি, এই যে ক্রিটিক্যাল থিওরির অনেক ধারা চলে এসছে, ফেমিনিজম, অনেক ধারা কিন্তু চলে এসছে। মানে আস্তে আস্তে চারিদিকে এটা ছড়িয়ে পড়েছে। ক্রিটিক্যাল থিওরিও অনেক ধরনের ক্রিটিক্যাল থিওরির জন্ম কিন্তু হয়েছে। এই জায়গাটা কিন্তু আমরা কি হচ্ছে না দেখতে পাচ্ছি। এই ক্রিটিক্যাল থিওরি বা ফ্র্যাঙ্কফার্ট থেকে একটা লাস্ট পয়েন্ট আমি বলবো, তারপরে আমি চলে যাব মার্কিউসের আলোচনায়। তার আগে একটু সিনপসিস করে দেবো আমি। সেটা হচ্ছে যে এই ক্রিটিক্যাল থিওরি স্কুলটা দেখো 1923 সালে জার্মানির ফ্র্যাঙ্কফার্টে এস্টাবলিশড হয়েছিল। এবারে জার্মানির ফ্র্যাঙ্কফার্টে যে এস্টাবলিশড হয়, আমরা জানি যে এই সময়টাতে জার্মানিতে হিটলারের কিন্তু একটা শাসন আসছে, স্পেসিফিকলি 1933-এর দিকে। এবার এই ক্রিটিক্যাল থিওরিটা প্রতিষ্ঠিত হচ্ছে কোথায়? ফ্র্যাঙ্কফার্ট স্কুলটা জার্মানিতে। জার্মানিতে হিটলারের শাসন ব্যবস্থা আসছে, 1933-এ হিটলারের হাতে পুরোপুরি জার্মানির ক্ষমতা চলে আসছে। তো এরকম অবস্থাতে মূলত যে ক্রিটিক্যাল থিওরিস্ট গুলো ছিলেন, তারা কিন্তু ম্যাক্সিমামই ছিলেন ইহুদি, জুইস বা ইহুদি সম্প্রদায়। এবারে আমরা জানি যে জার্মানিতে ইহুদিদেরকে হত্যা করা হচ্ছিল, হলোকাস্ট করা হচ্ছিল, তাদেরকে পারসুয়েশন করা হচ্ছিল। ফলে কি হয় না, বাধ্য হয়ে এই ক্রিটিক্যাল থিওরির যে স্কুলটা ছিল, ক্রিটিক্যাল থিওরির যে স্কুলটা ছিল, যে স্কুলটার নাম আমরা পড়েছি আজকে, যে স্কুলটার নাম ছিল হচ্ছে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ, ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ, যেটা প্রথমে জার্মানিতে অবস্থিত ছিল, জার্মানির ফ্র্যাঙ্কফুর্টে। এটাকে কিন্তু জার্মানি থেকে সরিয়ে নেওয়া হয়, জার্মানি থেকে কিন্তু এটা 1933-এ সরিয়ে নেওয়া হয়। যে চেষ্টা করা হয় প্রথমে সুইজারল্যান্ডে এটাকে এস্টাবলিশ করার, বাট হয়নি, সম্ভব হয়নি। প্যারিসে এটাকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, বাট সেটাও কিন্তু সম্ভব হয়নি। অবশেষে আমেরিকাতে, ইউএসএতে, কলম্বিয়া ইউনিভার্সিটিতে এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চটাকে, এই ইনস্টিটিউশনটাকে কি করে নেওয়া হয় না, নিয়ে আসা হয়। মানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে 1923-তে যখন এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ তৈরি হয়েছিল জার্মানিতে, কিছুদিন পরে তো হিটলারের আমরা দেখতে পাচ্ছি যে একটা শাসন, হিটলারের একটা শাসন ব্যবস্থা কি হচ্ছে না, কায়েম হচ্ছে, প্রতিষ্ঠিত হচ্ছে। এবারে হিটলার জানতাম আমরা যে তিনি জুইস বা ইহুদি বিরোধী। এবারে ক্রিটিক্যাল থিঙ্কার্স ম্যাক্সিমাম ইহুদি, তাদেরকে হলোকাস্ট করা হবে বা তাদেরকে ভয় দেখানো হবে বা হত্যা করা হবে, এই ভয়ে এই সংস্থাটা ইউএসএ তে কলম্বিয়াতে চলে গেল।
প্রথমে তারা চেষ্টা করেছিল সুইজারল্যান্ড বা প্যারিসে তাদের দপ্তর প্রতিষ্ঠা করার, কিন্তু সম্ভব হয়নি। যদিও এখানে আরেকটা ইনফরমেশন মাথায় রাখবে, 1953-তে মানে দ্বিতীয় মহাবিশ্বযুদ্ধ তো শেষ হয়েই গেছে অনেক আগে, আবার কিন্তু এই ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চটা জার্মানিতে ফ্র্যাঙ্কফুর্টে কিন্তু ফিরিয়ে আনা হয়েছিল। আবার 1953 সালে আমরা দেখতে পাচ্ছি যে আমেরিকা থেকে এই সংস্থা বলতে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে জার্মানিতে কিন্তু ফিরিয়ে কিন্তু আনা হয়েছিল। এটা হচ্ছে মূলত ক্রিটিক্যাল থিওরি বা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল। এবারে এই জিনিসটাকে একটু ছোট্ট করে শর্টকাটে আমরা আলোচনা করে এবারে আমরা মার্কিউস এবং হেবারমাস তাদের যে আলোচনা সেটাতে যাওয়ার চেষ্টা করব। তাহলে আমরা কি দেখলাম, সিনপসিস যদি আমরা করার চেষ্টা করি, ক্রিটিক্যাল থিওরি বা সমালোচনামূলক তত্ত্ব সর্বদাই ট্র্যাডিশনাল থিওরিকে ক্রিটিসাইজ করে। ট্র্যাডিশনাল থিওরি বলতে আমরা লিবারালিজমের সাথে যুক্ত থিওরি, লিবারাল ডেমোক্রেটিক থিওরি বা এই যে নাজিজম ফ্যাসিজমের মতন যে টোটালিটারিয়ানিজম গুলো রয়েছে এগুলোকে চিহ্নিত করতে পারি। কেন করে? 5টা পয়েন্ট দেখলাম। বিকজ ট্র্যাডিশনাল থিওরি গুলো হচ্ছে কি স্ট্যাটাস কুও, মানে বিদ্যমান সমাজ ব্যবস্থাটা যেমন সেভাবে টিকিয়ে রাখতে চায়, সমাজে বদলের কথা বলে না ট্র্যাডিশনাল থিওরি। সেকেন্ড, ট্র্যাডিশনাল থিওরির সাথে পাওয়ারের ধারণা জড়িত, মানে এই থিওরিগুলো কোনো একটা ব্যক্তি বা কোনো একটা গ্রুপ তৈরি করে কোনো একটা ইন্টারেস্টে, কোনো একটা নির্দিষ্ট আইডিওলজি বা কোনো একটা নির্দিষ্ট মতাদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য। ট্র্যাডিশনাল থিওরি কখনোই নিউট্রাল নয়, মানে নিরপেক্ষ নয়। এবং 4 নম্বর, ট্র্যাডিশনাল থিওরিতে কি করা হয় না, আমাদের সমাজের খারাপ দিকগুলো, যেমন শোষণ, আমাদের সমাজে শোষণ রয়েছে, বঞ্চনা রয়েছে, আধিপত্য রয়েছে, এগুলোকে লুকিয়ে রাখার চেষ্টা করে। এই যে খারাপ দিকগুলো রয়েছে এগুলোকে এরা কি করে, হাইড করে রাখার চেষ্টা করে, এগুলো সমাজের সামনে এরা তুলে ধরতে চায় না। যে কারণে ট্র্যাডিশনাল থিওরিকে ক্রিটিসিজম করেছে ক্রিটিক্যাল থিওরি, কারণ ক্রিটিক্যাল থিওরি বলছে যে সমাজের খারাপ দিকগুলোকে আমরা তুলে ধরবো, জনগণ সেই খারাপ দিকগুলোকে ক্রিটিসিজম করবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, সেটা হচ্ছে কি হিউম্যান ইমানসিপেশন। হিউম্যান ইমানসিপেশন মিনস এই ট্র্যাডিশনাল থিওরিগুলোতে না মানুষের ক্রিয়েটিভিটিকে নষ্ট করে দেওয়া হয়। এই ট্র্যাডিশনাল থিওরিগুলোতে মানুষের যে ক্রিয়েটিভিটি, সে ক্রিয়েটিভিটিকে কি করা হয় না, নষ্ট করা হয়। ফলে মানুষ ক্রিটিক বা মানুষ সমাজে যে সমালোচনা করবে সেটাই ভুলে যায়। এই কারণে ট্র্যাডিশনাল থিওরিকে কিন্তু সমালোচনা কিন্তু করা হয়েছে। কে করেছে? ক্রিটিক্যাল থিওরি। ক্রিটিক্যাল থিওরির একটা প্রেক্ষাপট রচনা করেছে কার্ল মার্কসের বিখ্যাত গ্রন্থ থিসিস অন ফয়ারবাখ। থিসিস অন ফয়ারবাখ কিন্তু একটা ইন্সপিরেশন ক্রিটিক্যাল থিওরির ক্ষেত্রে। দেন আমরা যেটা দেখলাম যে ক্রিটিক্যাল থিওরি মানে আমরা বুঝি ফ্র্যাঙ্কফুর্ট স্কুলের আলোচনা, যেটা সব থেকে পপুলার, কিন্তু আমরা দেখি বর্তমানে ফেমিনিজম, পোস্ট মডার্নিজম এগুলোও এক ধরনের ক্রিটিক্যাল সোশ্যাল এনকোয়ারির পার্ট। আমরা দেখলাম যে 1923 সালে 1923-তে জার্মানিতে ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ তৈরি হয়েছিল ফ্র্যাঙ্কফুর্ট শহরে। এরাই মূলত কি করেছে না, এই ক্রিটিক্যাল থিওরিটাকে এগিয়ে নিয়ে গেছে। ক্রিটিক্যাল থিওরির আমরা অনেক তাত্ত্বিক বা থিঙ্কার্স এর নাম পেয়েছি, যেমন মার্কিউস ফার্স্ট জেনারেশন থিঙ্কার্স, সেকেন্ড জেনারেশনে হেবারমাস রয়েছে, থার্ড জেনারেশনে ধরো আমরা দেখতে পাচ্ছি ন্যান্সি ফ্রেসার রয়েছে। প্রথম জেনারেশনের তাত্ত্বিকরা শুধুমাত্র মার্ক্সবাদ, ক্যাপিটালিজম এগুলোকে নিয়ে আলোচনা করত। সেকেন্ড জেনারেশনে আরো অনেক নতুন নতুন বিষয় আলোচনা করা হলো, কমিউনিকেশনের রোল, সমাজ ব্যবস্থায় ডেলিবারেটিভ ডেমোক্রেসিকে কিভাবে আমরা আরো বেটার করব, এই সমস্ত বিষয় এলো। আর থার্ড জেনারেশনে আমরা দেখতে পাচ্ছি ক্রিটিক্যাল থিওরিটা অনেক বেশি এক্সপ্যান্ড হয়েছে। ক্রিটিক্যাল থিওরি মানে এখন শুধুমাত্র নট অনলি যে ফ্র্যাঙ্কফুর্ট স্কুল তা নয়, পোস্ট স্ট্রাকচারাল থিওরি বা পোস্ট মডার্নিজম বা আমরা এশিয়ার পার্সপেক্টিভে যে সাবঅল্টার্ন থিওরি দেখি, এগুলো কিন্তু ওয়ান কাইন্ড অফ ক্রিটিক্যাল সোশ্যাল এনকোয়ারি অর ক্রিটিক্যাল থিওরির উদাহরণ। এবং এই ক্রিটিক্যাল থিওরি প্রথমে জার্মানিতে তৈরি হয়েছিল, কিন্তু হিটলারের আমলে এই স্কুলটা ইনস্টিটিউট ফর সোশ্যাল রিসার্চ আমেরিকার কলম্বিয়া ইউনিভার্সিটিতে কিন্তু চলে গিয়েছিল। আমরা ফার্স্ট 30 মিনিটের সেশনে এই ক্রিটিক্যাল থিওরি অ্যান্ড ফ্র্যাঙ্কফুর্ট স্কুলটাকে ডিসকাশন করে নিলাম। এইবারে আমরা ডিসকাশন করব হারবার্ট মার্কিউস। হারবার্ট মার্কিউস বা তার যে আইডিয়াগুলো কি
সেটা আমরা দেখার চেষ্টা করব। ফার্স্ট অফ অল মার্কিউসের নাম আমরা একটু আগেই পেয়েছি, তিনি হচ্ছেন ক্রিটিক্যাল থিওরির ফার্স্ট জেনারেশনের থিওরিস্ট। ফার্স্ট জেনারেশন ক্রিটিক্যাল থিওরিস্ট হারবার্ট মার্কিউস হচ্ছে ফার্স্ট জেনারেশনের ক্রিটিক্যাল থিওরিস্ট, প্রথম প্রজন্মের ক্রিটিক্যাল তাত্ত্বিক। তার লেখা প্রথমে আমরা তিনটে গুরুত্বপূর্ণ মেজর ওয়ার্কের নাম লিখে নিই। মার্কিউসের লেখা তিনটে গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে রিজন অ্যান্ড রেভলিউশন, রিজন অ্যান্ড রেভলিউশন 1941, then Eros and Civilization, published in the year of 1955। আরেকটা হচ্ছে তার বিখ্যাত কনসেপ্ট প্লাস রচনা ওয়ান ডাইমেনশনাল ম্যান, যেটা 1964 এর। আমরা প্রথমে এবারে হারবার্ট মার্কিউসের চিন্তা ভাবনা দেখব। তো হারবার্ট মার্কিউসের প্রথমে তিনটে গুরুত্বপূর্ণ আমরা বইয়ের নাম লিখলাম, মেজর ওয়ার্ক দেখলাম, রিজন অ্যান্ড রেভলিউশন, এরস অ্যান্ড সিভিলাইজেশন, ওয়ান ডাইমেনশনাল ম্যান। এবারে আমরা মার্কিউসের যে বিভিন্ন আইডিয়াগুলো রয়েছে, মার্কিউসের আইডিয়াগুলোকে আমরা পরপর পয়েন্ট ওয়াইজ একটু আলোচনা করার চেষ্টা করি। আমার মনে হয় তাতে আলোচনাটা একটু সহজ হবে। প্রথমে আমরা এবারে তাহলে আমরা আইডিয়াগুলো দেখব। মার্কিউসের যে বিভিন্ন আইডিয়া, মার্কিউসের যে বিভিন্ন চিন্তা ভাবনাগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করি। প্রথমে মার্কিউসের যে চিন্তা ভাবনাটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যান, যেটাকে আমরা বাংলাতে বলতে পারি একমাত্রিক মানুষ। মার্কিউসের এবারে আমরা আইডিয়াগুলোকে কি করব না, আলোচনা কিন্তু করার চেষ্টা করব। প্রথমে যে আইডিয়াটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যান। দেখো, মার্কিউস একজন 20th সেঞ্চুরির তাত্ত্বিক, মার্কিউস একজন 20th সেঞ্চুরির তাত্ত্বিক, বিংশ শতাব্দীর তাত্ত্বিক। মার্কিউস মূলত যেটা আলোচনা করেছেন সেটা হচ্ছে কি, তিনি তার আলোচনাতে কার্ল মার্কসের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত হয়েছিলেন। কার্ল মার্কসের যে ইপিএম, ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক্যাল ম্যানুস্ক্রিপ্ট, কার্ল মার্কসের যে ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্ট, এই গ্রন্থটার দ্বারা মার্কিউস প্রভাবিত হয়েছেন। এবং মার্কিউস কিন্তু বলছেন যে ক্যাপিটালিজম বা পুঁজিবাদী যে সমাজ ব্যবস্থা, এটা ইজ টোটালি বেসড অন মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি মানে মার্কিউস বলছেন যে ক্যাপিটালিজম ইজ বেসড অন মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি, আধুনিক শিল্পভিত্তিক সমাজ। পুঁজিবাদে আধুনিক শিল্পভিত্তিক সমাজ লক্ষ্য করা যায়। মানে এই ক্যাপিটালিজমে শিল্পকে বেশি গুরুত্ব দেওয়া হয়, ইন্ডাস্ট্রিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, এবং এই ক্যাপিটালিজমে কি থাকে না, রিপ্রেসিভ নেচার থাকে। রিপ্রেসিভ মানে সমাজে একটা শোষণ, বঞ্চনা, এই জিনিসগুলো কিন্তু থাকে। আমরা মার্কিউসের আইডিয়া বা মার্কিউসের কনসেপ্ট পড়বো, বাট সেটা পড়ার আগে আমি তোমাদেরকে কি বললাম, যে কয়েকটা কথা বললাম। সেটা হচ্ছে কি, মার্কিউস ইকোনমিক অ্যান্ড ফিলোসফিক ম্যানুস্ক্রিপ্ট, মার্কসের এই গ্রন্থটার দ্বারা প্রভাবিত হয়েছে। তিনি বলছেন তিনি ক্যাপিটালিজমের সমালোচক। তিনি ক্যাপিটালিজমের সমালোচনা করতে গিয়ে বলছেন যে ক্যাপিটালিজম ইজ বেসড অন মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটি। পুঁজিবাদ হচ্ছে একটা আধুনিক শিল্পভিত্তিক সমাজ, মানে যেখানে ইন্ডাস্ট্রিকে বেশি গুরুত্ব দেওয়া হয়, অ্যান্ড ইটস রিপ্রেসিভ ইন নেচার। রিপ্রেসিভ ইন নেচার মানে এখানে শোষণ, নিপীড়ন, বঞ্চনা, এই জিনিসগুলো কিন্তু থাকে। এবারে ওয়ান ডাইমেনশনাল ম্যান জিনিসটা কি আমাদের বুঝতে সুবিধা হবে, এই নামে তার একটা গ্রন্থ রয়েছে যেটা আমরা একটু আগে দেখেছি। মার্কিউস
মার্কিউস যেটা বলছেন সেটা হচ্ছে কি, যে এই ক্যাপিটালিজম বা এই পুঁজিবাদী যে ব্যবস্থাটা রয়েছে, এই ক্যাপিটালিজম বা এই যে পুঁজিবাদী ব্যবস্থাটা রয়েছে, যেখানে শিল্প বা ইন্ডাস্ট্রিকে কি করা হয় না, বেশি গুরুত্ব দেওয়া হয়, এই ক্যাপিটালিজম বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে সমাজটা হয়ে গেছে, সোসাইটিটা হয়ে গেছে ওয়ান ডাইমেনশন। ওয়েস্টার্ন ক্যাপিটালিজম বা ওয়েস্টার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে আমাদের সমাজটা হয়ে গেছে একমুখী বা ওয়ান ডাইমেনশন। মানে এই সমাজ ব্যবস্থাতে আমরা যারা মানুষ, আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে ন্যারো, সংকীর্ণ, এবং আমরা মূলত কোনো বিকল্পের কথা ভাবি না। আমরা আমাদের চোখের সামনে যে সিস্টেমটাকে দেখি, সেই সিস্টেমটাকে আমরা শ্রেষ্ঠ বা সেরা বলে মনে করি, কিন্তু সেই সিস্টেমের থেকেও যে বেটার কোনো সিস্টেম হতে পারে সেটা নিয়ে আমরা চিন্তা ভাবনা করি না, কারণ আমাদের সমাজটা হয়ে গেছে একমুখী। আমরা কোনো অল্টারনেটিভ বা বিকল্পের কথা ভাবি না। মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে ন্যারো, মানুষের চিন্তা ভাবনা হয়ে গেছে ন্যারো বা সংকীর্ণ প্রকৃতির। এই যে কথাটা বললাম, এটা একটা ফিলোসফিক্যাল কথা, যেটা হয়তো আমাদের বুঝতে অসুবিধা হতে পারে, তাই আমি জায়গাটাকে একটু উদাহরণ দিয়ে আর একটু সহজ সরলভাবে তোমাদের সামনে রিপ্রেজেন্ট করার চেষ্টা করব। দেখো, মার্কিউস যেটা বলার চেষ্টা করছেন যে ক্যাপিটালিজম বা ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে সমাজটা হয়ে গেছে ওয়ান ডাইমেনশন, একমুখী সমাজ। মানে একটাই আদর্শ, সেই আদর্শটাকে আমরা সেরা বা শ্রেষ্ঠ বলে মনে করছি। আমাদের চিন্তা ভাবনা হয়ে গেছে ন্যারো, আমরা কোনো বিকল্প বা অল্টারনেটিভের কথা ভাবি না। যেমন সাপোজ মনে করো, ওয়ান ডাইমেনশনাল ম্যানের সব থেকে ভালো উদাহরণ কি, আমি যদি এখন তোমাদের সামনে এক্সাম এই কথাটা ব্যবহার করি, আমাদের প্রত্যেকটা মানুষের চিন্তা ভাবনাতে কি আসবে? এক্সাম মানে একটা নির্দিষ্ট বই থাকবে বা একটা নির্দিষ্ট সিলেবাস থাকবে, আমাকে সেই সিলেবাসটা ভালোভাবে পড়তে হবে, দিয়ে পরীক্ষা হলে গিয়ে কতগুলো কোশ্চেনের অ্যান্সার করতে হবে। মোটামুটি 99% মানুষকে এক্সাম কথাটা বললে এই চিন্তা ভাবনা বা এই ডিফিনিশন গুলোই মাথায় আসে, যে কিছু নির্দিষ্ট কারিকুলাম বা সিলেবাস থাকবে, সেটা পড়ে পরীক্ষাতে কতগুলি প্রশ্নের উত্তর দিতে হবে, আমি যদি ভালো রেজাল্ট করি তবেই আমি এস্টাবলিশড হতে পারবো। এই যে আমরা সবাই কি হচ্ছে না, একটা ন্যারো চিন্তা ভাবনা রাখছি, ওয়ান ডাইমেনশনাল চিন্তা ভাবনা, সবাই একই ধরনের চিন্তা ভাবনা কিন্তু রাখছি, কেউ কিন্তু কোনো বিকল্প কিছু ভাবছি না যে আচ্ছা এক্সামের কনসেপ্টটাকে চেঞ্জ করা যেতেই পারে, এক্সামের কেন একটা প্রপার সিলেবাস থাকবে, আমার নলেজটাকে জাজ করা হবে আমি কতটা জানি, আমি সিলেবাসের বাইরেও তো অনেক কিছু জানতে পারি, বা এক্সামে কেন নাম্বারের কনসেপ্ট থাকবে, নাম্বার না দিয়েও তো এক্সাম নেওয়া যেতে পারে। মানে এই যে বিকল্প ভাবনা, যেটা আমরা সমাজে করি না, সবাই একই ধরনের চিন্তা ভাবনা করছি, ফলে সমাজটা হয়ে গেছে কি ওয়ান ডাইমেনশন বা একমুখী। এটাই ওয়ান ডাইমেনশনালের কনসেপ্ট, ওয়ান ডাইমেনশনাল ম্যানের কনসেপ্ট। আমি যদি সংক্ষেপে আরো ছোট্ট করে তোমাদের সামনে এই জিনিসটাকে রিপ্রেজেন্ট করার চেষ্টা করি, ক্যাপিটালিজমে মানুষের চিন্তা ভাবনা ন্যারো হয়ে গেছে, মানুষ একমুখী ভাবছে, অল্টারনেটিভ কিছু ভাবছে না। এবং মার্কিউস বলছেন যে এর এফেক্ট কি হতে পারে, এর ফলাফল কি হতে পারে, এফেক্ট কি হতে পারে, মানে এই যে মানুষ যে ওয়ান ডাইমেনশনাল হয়ে যাচ্ছে, এর ফলাফলটা কি হতে পারে? এর অনেকগুলো ফলাফল হতে পারে। যেমন ওয়ান ডাইমেনশনাল ম্যানের ফলে আইডিওলজিক্যাল ম্যানিপুলেশন হচ্ছে। ওয়ান ডাইমেনশনাল ম্যানের ফলে সমাজে কি হবে না, আইডিওলজিক্যাল ম্যানিপুলেশন, কোন একটা নির্দিষ্ট আইডিওলজিকেই মানুষ সেরা বলে মনে করবে। হয়তো মানুষ মনে করবে যে ক্যাপিটালিজমটাই শ্রেষ্ঠ, এর কোনো অল্টারনেটিভ থাকবে না, মানে মানুষ ক্রিটিক্যাল ভাবা বন্ধ করে দিবে, মানুষ ক্রিটিক্যাল ভাবা বন্ধ করে দিবে, মানে মানুষ ভাববে না যে সমাজের সমস্যাগুলো কি রয়েছে, মানুষ শুধুমাত্র ভাববে যে সমাজে ভালো দিকগুলোই ঠিক আছে, ভালো দিকগুলোই গুরুত্বপূর্ণ, সমাজের খারাপ দিকগুলোকে নিয়ে আলোচনা করা মানুষ বন্ধ করে দিবে।
ওয়ান ডাইমেনশনাল ম্যানের প্রভাবটা কি? আইডিওলজিক্যাল ম্যানিপুলেশন হবে। আইডিওলজিক্যাল ম্যানিপুলেশন হবে মানে মানুষ একটা নির্দিষ্ট আইডিওলজিকেই সবসময় গ্রহণ করবে, একটা নির্দিষ্ট আইডিওলজিকে শ্রেষ্ঠ বলে মনে করবে। এর ফলে কি হবে না, মানুষের ক্রিটিক্যাল চিন্তা ভাবনাটা স্টপ হয়ে যাবে এবং আমাদের এই সমাজ ব্যবস্থাতে নর্মালাইজেশন অফ অপারেশন, আমাদের এই সমাজ ব্যবস্থাতে শোষণ এই জিনিসটা স্বাভাবিক ঘটনা হয়ে যাবে। শোষণ, নিপীড়ন, বঞ্চনা এই জিনিসটা কি হয়ে যাবে না, একটা স্বাভাবিক ঘটনা হয়ে যাবে। স্বাভাবিক ঘটনা কিভাবে হয়ে যাবে? সাপোজ দেখা গেল কোন একটা কারোর ফ্যামিলিতে ডোমেস্টিক ভায়োলেন্স হলো। ডোমেস্টিক ভায়োলেন্স বলতে দেখা গেল কোন একটা ওমেনের উপরে কোন একটা মেল, কোন একটা পুরুষ গায়ে হাত তুললো। এবারে এই যে একটা ছেলে একটা মেয়ের গায়ে হাত তুললো, কেউ কিন্তু জিনিসটার বিরোধিতা করবে না, বরং বলবে কি এটা স্বাভাবিক, এটা হয়েই থাকে। কখনো কখনো পরিবারে এরকম ছোটখাটো ঝামেলা হতেই থাকে। মানে কি, অপারেশনটা নর্মালাইজড হয়ে যাচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যানে। মানে হয়তো সমাজে কিছু শোষণ নিপীড়ন ঘটছে, সেটাকে আমরা হয়তো স্বাভাবিক সাধারণ বলে মেনে নিচ্ছি, বিরোধিতা করছি না। তার মানে ওয়ান ডাইমেনশনাল ম্যানটা মার্কিউসের ভাষায় কিন্তু খুবই খারাপ। এটার ফলে কি হবে না, সমাজে অপারেশন গুলো নর্মালাইজেশন হবে। হয়তো কোনো জায়গায় হয়তো কেউ একজন একজনের সাথে মারপিট করছে, আমরা হয়তো দেখে চলে গেলাম, মারপিটটাকে স্টপ করালাম না, একটা আইডিওলজিকে আমরা শ্রেষ্ঠ বলে মনে করতে কিন্তু শুরু করব। এটা হচ্ছে ওয়ান ডাইমেনশনাল ম্যানের কনসেপ্টটা, যেটা তোমাদের সামনে আমি তুলে ধরলাম, যে জিনিসটা কি মানুষ একমুখী হয়ে যায়, এর ফলে সমাজে কি কি ঘটতে পারে সেটাও আমরা দেখলাম, যে আইডিওলজিক্যাল ম্যানিপুলেশন হয়, নর্মালাইজেশন অফ অপারেশন হয়। নেক্সট যে আইডিয়াটা আমরা মার্কিউসের দেখার চেষ্টা করব, সেটা হচ্ছে তার গ্রন্থেরও নাম এরস অ্যান্ড সিভিলাইজেশন। এটা খুব সহজ, এরস অ্যান্ড সিভিলাইজেশন। এবারে আমরা এই বিষয়টাকে একটু আলোচনা করার চেষ্টা করব। এরস অ্যান্ড সিভিলাইজেশন। দেখো, এরস কথাটার মানে হচ্ছে হিউম্যান ডিজায়ার, বা মানুষের যে আশা আকাঙ্ক্ষা, মানুষের যে সমাজে যে চাহিদাগুলো, সেগুলোকে আমরা কি বলি, এরস বলে চিহ্নিত করি। যেমন একটা মানুষের জীবনে অনেক ডিজায়ার থাকে, যে আমি প্রতি মাসে এত এত লাখ টাকা ইনকাম করব, বা আমাকে এই 4 চাকাটা কিনতে হবে, বা আমাকে একটা ফ্ল্যাট বানাতে হবে। মানুষের এরকম কিছু ডিজায়ার থাকে, যেটাকে এরস বলে। এই এরস অ্যান্ড সিভিলাইজেশন এই কনসেপ্ট বা এই গ্রন্থে মার্কিউস এরসের সাথে সোশ্যাল রিপ্রেশনের সম্পর্ককে ব্যাখ্যা করেছেন। এরস অ্যান্ড সিভিলাইজেশনে মার্কিউস হিউম্যান ডিজায়ার বা এরসের সাথে, মানুষের চাহিদার সাথে সামাজিক শোষণের যে সম্পর্ক, সেটাকে ব্যাখ্যা করেছেন। কি বলেছেন? সমাজে যদি শোষণ থাকে, রিপ্রেশন থাকে, তাহলে মানুষের ডিজায়ার ফুলফিলমেন্ট হবে না, মানুষের চাহিদা পূরণ পাবে না। দেখো, একটা সমাজে যদি শোষণ থাকে, তাহলে মানুষের কিন্তু চাহিদা কখনোই পূরণ পেতে পারে না। সাপোজ বাস্তব উদাহরণ দেখো, ক্লাসরুমে একটা উদাহরণ দেখো, কোন একটা টিচার খুব রাগী প্রকৃতির, কথায় কথায় স্টুডেন্টদেরকে অপমান করে এবং স্টুডেন্টদেরকে মারধর করে। তার মানে কি, এটা একটা রিপ্রেশনের পার্ট। এবারে ফলে কি হবে, স্টুডেন্টদের যে এরস বা ডিজায়ার বা চাহিদা, যে হয়তো স্টুডেন্ট অনেক সময় অনেক কিছু বুঝতে পারছে না, তাও সে তার টিচারকে বলবে যে হ্যাঁ আমি বুঝতে পেরেছি, কিন্তু বাস্তবে সে নাও বুঝতে পারে। ফলে কি, রিপ্রেশন থাকলে মানুষের চাহিদার পরিতৃপ্তি ঘটে না। রিপ্রেশন থাকলে মানুষের চাহিদার কিন্তু কখনোই পরিতৃপ্তি কিন্তু ঘটতে পারে না, ঘটে না বলেই আমরা কিন্তু চিহ্নিত করতে পারি। তাহলে মার্কিউসের এখনো পর্যন্ত দুটো কনসেপ্ট পড়লাম, একটা পড়লাম ওয়ান ডাইমেনশনাল ম্যান, আরেকটা পড়লাম এরস অ্যান্ড সিভিলাইজেশন। এরস অ্যান্ড সিভিলাইজেশন। নেক্সট যে কনসেপ্টটা আমি পড়াবো
সেটা হচ্ছে, এটাও মার্কিউসের একটা বিখ্যাত কনসেপ্ট, যেটার নাম হচ্ছে রিপ্রেসিভ টলারেন্স। দেখো, নেট পরীক্ষাতে হয়তো এরকম প্রশ্ন দিতেই পারে যে রিপ্রেসিভ টলারেন্স কার কনসেপ্ট, তখন আমরা চোখ বন্ধ করে উত্তর করতেই পারবো যে এটা হারবার্ট মার্কিউসের কনসেপ্ট। রিপ্রেসিভ টলারেন্স হচ্ছে হারবার্ট মার্কিউসের একটা কনসেপ্ট, এটা আমরা সহজেই অ্যান্সারটা কিন্তু করতে পারবো। তাহলে রিপ্রেসিভ টলারেন্স জিনিসটা কি সেটা আমরা একটু বোঝার চেষ্টা করি। দেখো, মার্কিউস লিবারাল ডেমোক্রেসি, মার্কিউস লিবারাল ডেমোক্রেসি বা উদারনৈতিক গণতন্ত্রকে কিন্তু সমালোচনা করেছেন। কেন সমালোচনা করেছেন? কারণ মার্কিউসের মনে হয় যে লিবারাল ডেমোক্রেসি থেকেই সমাজে টোটালিটারিয়ানিজমের জন্ম হতে পারে। কারণ মার্কিউসের মনে হয়েছে যে লিবারাল ডেমোক্রেসি থেকে আমাদের সমাজে টোটালিটারিয়ানিজমের জন্ম হতে পারে, যে টোটালিটারিয়ানিজমে কি হবে না, পাওয়ার কনসেন্ট্রেশন হবে, মানে ক্ষমতা কোনো একটা নির্দিষ্ট ব্যক্তির হাতেই কেন্দ্রীভূত হবে। ফলে কি হবে না, মানুষ ভয়ে তার প্রতি কনসেন্ট বা সম্মতি জানাবে। আমরা এবারে রিপ্রেসিভ টলারেন্স এই কনসেপ্টটা বোঝার চেষ্টা করছি। রিপ্রেসিভ টলারেন্স কনসেপ্টটাতে তিনি কি বলছেন যে লিবারাল ডেমোক্রেসি থেকে টোটালিটারিয়ানিজমের জন্ম হতে পারে, কারণ টোটালিটারিয়ানিজমে জন্ম হলে কি হবে না, সেখানে পাওয়ারের কনসেন্ট্রেশন হবে, ক্ষমতার কেন্দ্রীকরণ হবে, এবং মানুষ ভয়ে ওই ব্যক্তির প্রতি সম্মতি কিন্তু জানাবে। এবং কি বলছে মার্কিউস, বলছে যে তিনি কেন লিবারাল ডেমোক্রেসির সমালোচনা করছেন। এক, লিবারাল ডেমোক্রেসি থেকে টোটালিটারিয়ানিজমের জন্ম হতে পারে, আর টোটালিটারিয়ানিজমে পাওয়ারের কনসেন্ট্রেশন হতে পারে। দুই জিনিসটা কি, যে লিবারাল ডেমোক্রেসিতে যে কোনো ধরনের ভিউ পয়েন্টকে, যে কোনো ধরনের চিন্তা ভাবনা বা মতাদর্শকে কি করা হয় না, টলারেট করা হয়। টলারেট বলতে যে কোনো ধরনের মতাদর্শকেই স্বীকৃতি দেওয়া হয়। দেখবে লিবারাল ডেমোক্রেসিতে বলা হয় যে কোনো ধরনের আদর্শ, যে কোনো ধরনের চিন্তা ভাবনা, যে কোনো ধরনের কালচার, যে কোনো ধরনের ধর্মীয় প্রথা, সবগুলোকে লিবারাল ডেমোক্রেসি কি করে, টলারেট করে, স্বীকার করে, সহিষ্ণুর সাথে গ্রহণ করে। কিন্তু যে কোনো ধরনের ভিউ পয়েন্টকে টলারেট করতে গিয়ে কি হয় না, অনেক সময় আমাদের সমাজে কিছু ভিউ থাকে যে ভিউ পয়েন্টগুলো খারাপ, যে ভিউ পয়েন্টগুলো হার্ম, সেগুলোকেও লিবারালিজম কি করে না, টলারেট করে ফেলে। যেমন এর ফলে কি হয় না, সমাজে ইনইকুয়ালিটি, সমাজে এই রিপ্রেশন, সমাজে ইনইকুয়ালিটি, সমাজে রিপ্রেশন, এই ধারণাগুলো কিন্তু আসে। তাহলে আমরা এই যে রিপ্রেসিভ টলারেন্স থিওরিটা পড়ছি, এখানে আমরা কি পেলাম, লিবারাল ডেমোক্রেসি থেকে টোটালিটারিয়ানিজমের জন্ম হতে পারে, তাই তিনি লিবারাল ডেমোক্রেসির ক্রিটিক। সেকেন্ড, লিবারাল ডেমোক্রেসিতে যে কোনো ধরনের ভিউ পয়েন্টকেই টলারেট করা হয়, স্বীকৃতি দেওয়া হয়। ফলে অনেক সময় কি হতে পারে, সমাজে কোনো খারাপ ভিউ পয়েন্টও স্বীকৃতি পেয়ে যাবে, যেখান থেকে আমাদের সমাজে কি হবে না, ইনইকুয়ালিটি, আমাদের সমাজে অসাম্য, রিপ্রেশন, শোষণ, বৈষম্য, এই ধারণাগুলোর কিন্তু উদ্ভব হবে বা উদ্ভব হতে পারে। এটা কে বলছেন, মার্কিউস বলছেন। এক্ষেত্রে একটা এক্সট্রা ফ্যাক্ট তোমাদের সামনে তুলে ধরি, মার্কিউস কিন্তু অনেকটা মাল্টিকালচারালিজমের মতন বলছেন যে সমাজে যারা পিছিয়ে পড়া শ্রেণী, মার্জিনালাইজড গ্রুপস, তাদের ওপিনিয়ন কি সেটাকেও গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। পিছিয়ে পড়া নাগরিকদের ওপিনিয়নটাকে গুরুত্ব দিতে হবে,
পিছিয়ে পড়া নাগরিকদের ওপিনিয়নকে গুরুত্ব দেওয়ার কথা কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মার্কিউসের আলোচনাতে কিন্তু দেখতে পাচ্ছি। তাহলে এখনো পর্যন্ত মার্কিউসের তিনটে পয়েন্ট আমরা স্টাডি করলাম। একটা হচ্ছে এরস অ্যান্ড সিভিলাইজেশন। এরস মানে চাহিদা, কিভাবে রিপ্রেশনের ফলে মানুষের চাহিদার পরিতৃপ্তি ঘটে না। ওয়ান ডাইমেনশনাল ম্যান, কিভাবে ক্যাপিটালিজমে মানুষ একমুখী হয়েছে। অ্যান্ড লাস্ট যেটা পড়লাম সেটা হচ্ছে রিপ্রেসিভ টলারেন্স। লিবারাল ডেমোক্রেসি থেকে টোটালিটারিনিজমের এমার্জড হয়। লিবারাল ডেমোক্রেসিতে যে কোনো ধরনের আইডিয়া বা মূল্যবোধকে টলারেট করা হয়, ফলে অনেক সময় কি হতে পারে, কোনো খারাপ মূল্যবোধ টলারেট হচ্ছে, যেখান থেকে সমাজে টলারেন্স করার জন্যই সমাজে রিপ্রেশন ডোমিনেশনের কনসেপ্ট আসতেই পারে। এই যে রিপ্রেসিভ টলারেন্সের কথাটা বললাম, একটা উদাহরণ দিয়ে বোঝাই তাহলে তোমরা বুঝতে পারবে। ধরো লিবারাল ডেমোক্রেসিতে কোনো একটা ধর্মের কোনো একটা প্রথা রয়েছে, যে প্রথাটা পালন করতে গিয়ে প্রচুর হয়তো সমাজে ক্ষয়ক্ষতি হয়, প্রচুর রক্তপাত হচ্ছে, বা দেখা গেল সমাজে প্রচুর পরিমাণে পরিবেশ দূষণ হচ্ছে, কিন্তু লিবারাল ডেমোক্রেসি কি করছে না, তাও সেই প্রথাটাকে টলারেট করছে। এরকম মানে মার্কিউস বলছে অনেক ধরনের আইডিয়া সমাজে ক্ষতি করে, সেগুলোকে টলারেট করলে সমাজে রিপ্রেশন বা শোষণ বা সমাজে সমস্যা বাড়বে। এবারে আমরা মার্কিউসের 4 নম্বর কনসেপ্ট দেখব। মার্কিউসের 4 নম্বর কনসেপ্টটা হচ্ছে, যেটার নাম হচ্ছে রিপ্রেসিভ ডেসিউ, ডিইএসইউ, ডেসিউ BLIMATION, রেপ্রেসিভ ডেসিউব্লিমেশন। রেপ্রেসিভ ডেসিউব্লিমেশন এই জিনিসটা কি একটু বোঝার চেষ্টা করি। দেখো, আমরা যখন থেকেই মার্কিউস পড়ছি একটা ধারণা পাচ্ছি যে মার্কিউস ক্যাপিটালিজমের সাপোর্টার নয়, মার্কিউস লিবারাল ডেমোক্রেসিরও কিন্তু সাপোর্টার নয়, সমালোচনা করছেন। মার্কিউস বলছে কি, যে এই ক্যাপিটালিজমে বা এই শিল্পভিত্তিক ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে বা এই লিবারাল ডেমোক্রেসিতে কি হয় না, মানুষের মধ্যে একটা ফলস লিবারেশন তৈরি করা হয়। মানুষের মধ্যে একটা ফলস লিবারেশন তৈরি করা হয়, মানে মানুষ হয়ে যায় ওয়ান ডাইমেনশনাল। একটু আগেই পড়িয়েছি, মানুষ একমুখী চিন্তা ভাবনা করে, মানুষ একটা নির্দিষ্ট মতাদর্শকে শ্রেষ্ঠ বলে মনে করতে শুরু করে এবং মানুষ সেই নির্দিষ্ট মতাদর্শকেই মেনে চলে, কেউ সমাজে কিন্তু বিরোধিতা করে না। এটাকেই বলা হচ্ছে রিপ্রেসিভ ডেসিউব্লিমেশন। আমি রিপ্রেসিভ ডেসিউব্লিমেশনটা সহজে পড়ালাম কেন, কারণ এর আগে আমরা ওয়ান ডাইমেনশনাল ম্যান এগুলো পড়েছি, রিপ্রেসিভ টলারেন্স অলরেডি পড়েছি, তাই বুঝতে খুব সহজ হবে। কি বললাম রিপ্রেসিভ ডেসিউব্লিমেশনে? এটাই বলার আমি চেষ্টা তোমাদের সামনে করলাম যে ক্যাপিটালিজমে, লিবারাল ডেমোক্রেসিতে বা মডার্ন ইন্ডাস্ট্রিয়াল সোসাইটিতে মানুষের মধ্যে একটা মিথ্যা স্বাধীনতা তৈরি করা হয়, ফলস লিবারেশন তৈরি করা হয়। মানুষের মধ্যে একটা ধারণা তৈরি করা হয় যে নির্দিষ্ট একটা আইডিওলজি, নির্দিষ্ট একটা মতাদর্শ, সেটাই শ্রেষ্ঠ বা সেটাই সেরা, এর কোনো বিকল্প হতে পারে না। এরকম যে সমাজে মানুষের মধ্যে মিথ্যা স্বাধীনতার বার্তা তৈরি করা হয় এবং মানুষ সেই মিথ্যা স্বাধীনতাটাকেই মেনে চলে, মনে করে যে এটাই ভালো, মানুষ এই মিথ্যা স্বাধীনতাটাকেই যে মেনে চলছে এটাই ভালো, এটাকে আমরা রিপ্রেসিভ ডেসিউব্লিমেশন বলবো। এটাকে আমরা রিপ্রেসিভ ডেসিউব্লিমেশন বলে কি করব, চিহ্নিতকরণ করার চেষ্টা করব। এবং কি বলেছেন মার্কিউস, বলেছেন যে মানুষের মধ্যে সেই পোটেনশিয়ালিটি রয়েছে, মানুষের মধ্যে সেই সামর্থ্য কিন্তু রয়েছে এই ফলস লিবারেশন বা এই রিপ্রেসিভ ডেসিউব্লিমেশনটাকে ভেঙে ফেলার, মানে মানুষের মধ্যে সেই ক্ষমতাটা কিন্তু রয়েছে যে বিদ্যমান যে সোশ্যাল অর্ডারটা রয়েছে, এক্সিস্টিং সোশ্যাল অর্ডারটাকে ভেঙে ফেলার কিন্তু ক্ষমতা রয়েছে। যখন মানুষ এই সমাজ ব্যবস্থাটাকে ভেঙে ফেলবে, এই বিদ্যমান সমাজ ব্যবস্থা যেখানে ফলস লিবারেশনস রয়েছে, তখন আমরা সেটাকে বলবো গ্রেট রেফিউজাল। মানে
মানুষ এই ধরনের ফলস লিবারেশনকে রিফিউজ করছে, প্রত্যাখ্যান করছে। কি বললাম আরেকবার বলার চেষ্টা করি, সেটা হচ্ছে যে মার্কিউস তিনি বলার চেষ্টা করছেন যে এই যে একটা ফলস লিবারেশন তৈরি করা হয়, মানুষের মধ্যে একটা মিথ্যা স্বাধীনতার বার্তা তৈরি করা হয়, মানুষকে বোঝানো হয় যে আমরা যে মতাদর্শটার কথা বলছি এটাই শ্রেষ্ঠ, যেটাকে রিপ্রেসিভ ডেসিউবলিমেশন বলা হয়। মানুষের সামর্থ্য রয়েছে এই ধরনের বিদ্যমান সোশ্যাল অর্ডার বা এরকম মিথ্যা স্বাধীনতাকে ভেঙে ফেলা। এই ভেঙে ফেলাটাকে বলবে গ্রেট রিফিউজাল। মানুষ আন্দোলন বা বিপ্লবের মাধ্যমে এরকম ফলস লিবারেশন, এরকম এক্সিস্টিং সোশ্যাল অর্ডারকে ভেঙে ফেলতে পারে, সেই ক্ষমতা মানুষের মধ্যেই রয়েছে। এটা কিন্তু মার্কিউস বলছেন। মার্কিউসের আলোচনাতে লাস্ট আরেকটা পয়েন্ট বলবো, তারপর একটু তোমাদের ওপিনিয়ন নিব যে তোমরা জিনিসটা কি বুঝতে পারলে কি পারলে না, বা কোন জায়গাটি বুঝতে পারলে না। তারপরে যদি তোমরা বলো যে হ্যাঁ এরপরেও ভালো লাগছে এই সেশনটা, যদিও আমার মনে হয় না খুব একটা সেশনটি ভালো লাগবে, কারণ এই থিওরিগুলো তোমরাও জানো যে খুব একটা বেঙ্গলি ল্যাঙ্গুয়েজের বইতে অ্যাভেলেবেল নয়, এবং যে ইংরেজি রাইটিংস গুলো রয়েছে সেগুলোর ল্যাঙ্গুয়েজ গুলো আমাদের ক্ষেত্রে একটা ব্যারিয়ার্স এর ভূমিকা পালন করে। মার্কিউসের লাস্ট যে কনসেপ্টটা পড়বো সেটা হচ্ছে ক্রিটিক অফ ক্যাপিটালিজম। আমরা জানি মার্কিউস ক্যাপিটালিজমের একজন বড় সমালোচক। কেন সমালোচক, কেন সমালোচক, এটা আমরা বেসিক্যালি তিনটে পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি, 3 থেকে 4টে পয়েন্টের মাধ্যমে বোঝার চেষ্টা করি মার্কিউস কেন ক্যাপিটালিজমের সমালোচনা করেছে। কারণ মার্কিউসের মতে ক্যাপিটালিজমে অ্যালিয়েনেশন অফ লেবার হয়। অ্যালিয়েনেশন অফ লেবার, এই অ্যালিয়েনেশনের কনসেপ্টটা আমরা জানি মার্কসের কনসেপ্ট। মানুষ তার শ্রম থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, তার শ্রমের ন্যায্য পাওনা পায় না বলে মানুষ তার শ্রম থেকে বিচ্ছিন্ন হয়। একদম ঠিক, দেখা গেল কেউ হয়তো 12 ঘন্টা কাজ করে মাত্র 300 টাকা মজুরি পাচ্ছে, তাতে তার সংসার কোনো মতে চলছে। মানে কি, তার লেবারের ন্যায্য মজুরি দেওয়া হচ্ছে না, তাকে তার শ্রম থেকে বঞ্চিত করা হচ্ছে, বিচ্ছিন্ন করা হচ্ছে। ক্যাপিটালিজমে অ্যালিয়েনেশন অফ লেবার থাকে, মানুষকে ন্যায্য মজুরি দেওয়া হয় না, ফলে আমাদের সমাজে একটা ইকোনমিক ইনইকুয়ালিটি তৈরি হয়। সমাজে একটা আমরা দেখতে পাই যে অর্থনৈতিক বৈষম্য তৈরি হয়, যার ফলে সমাজে ক্লাস কনফ্লিক্ট, বিভিন্ন ক্লাসের মধ্যে লড়াই, বিভিন্ন ক্লাসের মধ্যে দ্বন্দ্ব তৈরি হতে পারে। এবং 4, মার্কিউসের মতে ক্যাপিটালিজমে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, নির্দিষ্ট সময়ের পর পর, ক্যাপিটালিজমে একটা নির্দিষ্ট সময়ের পর পর কি হয় না, একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে। দেখবে ক্যাপিটালিজমের দুনিয়াতে দেখবে একটা নির্দিষ্ট সময়ের পর পর, ইন্টারনেটে দেখবে যে একটা অর্থনৈতিক বিশ্বব্যাপী মন্দা আসে, ফাইন্যান্সিয়াল ক্রাইসিস আসে। এই সমস্ত কারণেই কিন্তু মার্কিউস ক্যাপিটালিজমের কি করেছেন, সমালোচনা কিন্তু করেছেন। মার্কিউসের মনে হয়েছে যে, যেটা মনে হয়েছে সেটা হচ্ছে যে কি, যে ক্যাপিটালিজমে কিন্তু অ্যালিয়েনেশন অফ লেবার, মানুষ তার শ্রমের ন্যায্য মজুরি পায় না, ফলে অর্থনৈতিক বৈষম্য, যেখান থেকে সমাজের শ্রেণী সংঘাত এবং একটা নির্দিষ্ট সময় অন্তর অন্তর একটা বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা, সেটা কিন্তু দেখা যায়। এটা হচ্ছে মার্কিউসের আলোচনাটা, যেটা আমরা দেখলাম। প্রথমে আমরা ফ্র্যাঙ্কফুর্ট স্কুল দেখলাম বা ক্রিটিক্যাল থিওরি দেখলাম, তারপরে হারবার্ট মার্কিউসটা আমি চেষ্টা করলাম আইডিয়াগুলোকে সহজ থেকে সহজতর উপায়ে ব্যাখ্যা করার। এবারে যদি তোমরা যদি ক্লাসটা ইন্টারেস্ট লাগে আমি বলছি, বা তোমরা কমেন্ট করে জানাতেও পারো, তাহলে আমি একটু জুর্গেন হাবারমাসটা আলোচনা করব ঠিক এরকম ভাবে। দেখো হাবারমাস সম্পর্কে যদি আমরা একটু দেখার চেষ্টা করি, হাবারমাস, HABERMAS, ইনিও একজন ফ্র্যাঙ্কফুর্ট স্কুল বা হাবারমাস একজন সেকেন্ড জেনারেশন ক্রিটিক্যাল তাত্ত্বিক। ওকে, তাহলে আমি এটা কন্টিনিউ করছি তোমাদের যেহেতু ইন্টারেস্ট রয়েছে।
আমি হাবারমাসটাও পড়াচ্ছি। হাবারমাস ইনি কিন্তু একজন সেকেন্ড জেনারেশন ক্রিটিক্যাল থিওরিস্ট। হাবারমাস কিন্তু একজন সেকেন্ড জেনারেশন ক্রিটিক্যাল থিওরিস্ট। হাবারমাসের আলোচনাতে না অনেক নতুন নতুন বিষয় পাবো। যেমন মার্কিউসের আলোচনাতে আমরা দেখলাম যে তিনি বেশিরভাগ জায়গায় ক্যাপিটালিজম, লিবারাল ডেমোক্রেসি এগুলোকে ক্রিটিসিজমই করে গেছেন, কিন্তু হাবারমাস না লিবারাল ডেমোক্রেসির ক্রিটিসিজম করেননি, বরং তিনি লিবারাল ডেমোক্রেসিটাকে প্রমোট করেছেন একটু অন্যরকম ভাবে। সেটাই আমরা কিন্তু দেখার চেষ্টা করব। চলো আমরা এবারে একটু হাবারমাসটাকে পড়ার চেষ্টা করি, কিন্তু পড়ার আগে মার্কিউসের মতনই হাবারমাসের যে মেজর ওয়ার্ক গুলো রয়েছে, গুরুত্বপূর্ণ রচনাগুলো রয়েছে, সেগুলোর নামগুলো আমি আগে একটু লিখে নিই। হাবারমাসের গুরুত্বপূর্ণ রচনা হচ্ছে থিওরি অ্যান্ড প্র্যাকটিস, এটা 1963 রচনা, থিওরি অ্যান্ড প্র্যাকটিস। 2 নম্বর নলেজ অ্যান্ড ইন্টারেস্ট, এটা 1968 এর রচনা। 3 নম্বর লেজিটিমেশন ক্রাইসিস, এটা হচ্ছে 1976 এর। হাবারমাসের 3টে গুরুত্বপূর্ণ মেজর ওয়ার্কের নাম আমি তোমাদের সামনে মেনশন করলাম, থিওরি অ্যান্ড প্র্যাকটিস, নলেজ অ্যান্ড ইন্টারেস্ট, লেজিটিমেশন ক্রাইসিস। এবারে আমি অল্প অল্প করে হাবারমাসের যে বিভিন্ন কনসেপ্ট গুলো রয়েছে সেটা কিন্তু আমরা একটু দেখার চেষ্টা করি। দেখো, হাবারমাসের আলোচনায় প্রথমে যে জিনিসটা আমরা দেখব সেটা হচ্ছে, প্রথমে যে আইডিয়াটা আমি দেখাবো তোমাদের সামনে সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাকশন। কমিউনিকেটিভ মানে কমিউনিকেশনের কথা বলছেন। এই যে আমরা দৈনন্দিন জীবনে একে অপরের সাথে কথা বলি, একে অপরের সাথে আমরা কি করে না তথ্যের লেনদেন করি, তথ্যের আদান প্রদান করি, এটাকেই তো কমিউনিকেশন বলে। তো আমরা প্রথমে দেখব হাবারমাসের ওপিনিয়নটা কি কমিউনিকেটিভ অ্যাকশন সম্পর্কে। হাবারমাস বলছেন যে মানব জীবনে বা হিউম্যান অ্যাকশনের ক্ষেত্রে কমিউনিকেশন জিনিসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এই যে পরস্পর একে অপরের সাথে কথা বলছে, কমিউনিকেট করছে, আইডিয়া শেয়ার করছে, এই জিনিসগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। কমিউনিকেটিভ অ্যাকশন, মানুষের জীবনে কমিউনিকেশন একটা সেন্ট্রাল রোল কিন্তু প্লে করে। বাট কমিউনিকেশন এর যে গুরুত্বটা এত রয়েছে, কমিউনিকেশনটা কখন ভালো হয়? কমিউনিকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ রয়েছে, কমিউনিকেশনের ক্ষেত্রে ইম্পর্টেন্স অফ ল্যাঙ্গুয়েজ রয়েছে, অর্থাৎ ভাষার ব্যবহার, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ কমিউনিকেশনের ক্ষেত্রে। দেখা গেল দুজনের মধ্যে কমিউনিকেশন হচ্ছে, একজন অপরজনকে স্ল্যাং ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, তাহলে কি হবে? কমিউনিকেশন হবে না, মারপিট শুরু হয়ে যাবে। দেখা গেল আমি একজনের সাথে কমিউনিকেশন করছি, তার ভাষাই আমি বুঝতে পারছি না, তার ল্যাঙ্গুয়েজটাই আমি মূলত বুঝতেই পাচ্ছি না, আন্ডারস্টুড করতে পারছি না, তাহলে কমিউনিকেশন হবে না। কমিউনিকেশনের ক্ষেত্রে ল্যাঙ্গুয়েজের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সিমিলার ল্যাঙ্গুয়েজে যদি আমরা কমিউনিকেশন করি, নিজের মাদার টাং, নিজের মাতৃভাষায় যদি আমি কমিউনিকেশন করতে পারি, তাহলে কমিউনিকেশনটা অনেক বেশি মধুর হয়। ফলে কি হয় না, মানুষের মধ্যে কোঅর্ডিনেশন, একে অপরের সাথে সমন্বয় তৈরি হয়, মানুষ একে অপরকে আন্ডারস্ট্যান্ড করতে শেখে, বুঝতে শেখে, মানুষ একে অপরকে আন্ডারস্ট্যান্ড করতে শেখে বা মানুষ একে অপরকে বুঝতে শেখে। সেকেন্ড জিনিসটা কি, কমিউনিকেশন করলে সমাজে কি হয় না, একটা কনসেনসাস তৈরি হয়। সমাজে একটা কনসেনসাস মানে মানুষের মধ্যে একটা সম্মতির বাতাবরণ তৈরি হয়। সম্মতির বাতাবরণ কিভাবে তৈরি হয়? ধরো আমি তোমাদেরকে এখন বললাম যে আচ্ছা আমি নেক্সট দিন কি পড়াবো, এবারে দেখা গেল কেউ বলছে পলিটিক্যাল থিওরি পড়ান, কেউ হয়তো বলবে পাবেট পড়ান, কেউ হয়তো বলবে আইআর পড়ান,
আবার কেউ হয়তো বলবেন কিছু পড়াবেন না, এসে গল্প করে চলে যাবেন। অনেকগুলো অপশন আসতেই পারে। এবারে এইরকম অবস্থাতে কি দরকার? কমিউনিকেশন। আমাকে হয়তো বলতে হবে যে আচ্ছা ঠিক আছে, দেখি ভোট করি, মেজরিটি কি বলছে। মানে কমিউনিকেশনের মাধ্যমে আমি কি করছি, জানার চেষ্টা করছি যে সম্মতি কার বেশি, কোন দিকে ভোট বেশি, এটা আলোচনা করে ভোটের মাধ্যমে আমরা বের করছি। তার মানে কি, কমিউনিকেশন থেকে সমাজে একটা কনসেনসাস কিন্তু তৈরি হয়। দেখো আমরা এই যে হাবারমাস পড়ছি, হাবারমাসের প্রথম আইডিয়াটাই আমি কি পড়াচ্ছি, যে কমিউনিকেটিভ অ্যাকশন। তিনি বলছেন যে মানব জীবনে কমিউনিকেশনের একটা ইম্পর্টেন্স রয়েছে, কমিউনিকেশনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা কিন্তু রয়েছে। বাট কমিউনিকেশন কখন ভালো হয়? যখন সিমিলার মাদার ট্যাং ল্যাঙ্গুয়েজে আমরা কথা বলি, বা কথাটাতে যখন শালীনতা থাকে, তখন কমিউনিকেশন ভালো হয়। তখন মানুষের মধ্যে কোঅর্ডিনেশন, একে অপরের সাথে ভালো বন্ধুত্ব হয়, আন্ডারস্ট্যান্ডিং হয়, আমরা অপরজনের কথা বুঝতে পারি, এবং কমিউনিকেশন থেকে সমাজে কোনো বিতর্কের অবসান ঘটানো সম্ভব, সম্মতিতে আসা কিন্তু সম্ভব। বাট এখানে হাবারমাস এটাও বলছেন যে কমিউনিকেশনেরও কিন্তু লিমিটেশন রয়েছে, কমিউনিকেশনেরও কিন্তু লিমিটেশন রয়েছে। কমিউনিকেশন যে সবসময় সাকসেসফুল হবে তা নয়। মানে কমিউনিকেশনের মাধ্যমে সবসময় যে সমাজে কোঅর্ডিনেশন, কনসেনসাস এগুলো যে তৈরি করা যাবে তা নয়। অনেক সময় কমিউনিকেশন ব্যর্থও হয়। কখন ব্যর্থ হয়? যখন কমিউনিকেশনের সাথে পাওয়ার, ক্ষমতা, সেলফ ইন্টারেস্ট, নিজের স্বার্থ বা কোনো নির্দিষ্ট আইডিওলজি কানেক্টেড থাকে, তখন কিন্তু কমিউনিকেশন ফেলিওর করে। তখন কিন্তু কমিউনিকেশনটা কি করে না, ফেলিওর কিন্তু করে। তাহলে কমিউনিকেটিভ অ্যাকশন সম্পর্কে হাবারমাসের বক্তব্যটা কি? আমাদের হিউম্যান অ্যাকশন বা আমাদের সমাজের ক্ষেত্রে কিন্তু কমিউনিকেশন এই জিনিসটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই জিনিসটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ বিষয়। কমিউনিকেশনের মাধ্যমে একই ভাষায় কথা বললে মানুষের মধ্যে কোঅর্ডিনেশন, আন্ডারস্ট্যান্ডিং এগুলো তৈরি হয়, সমাজে সম্মতি আসে, যে কোনো বিরোধের মীমাংসা করা যায় কমিউনিকেশনের মাধ্যমেই, আলোচনার মাধ্যমে। বাট কমিউনিকেশন যে সবসময় সাকসেসফুল হবে তা কিন্তু নয়। অনেক সময় কমিউনিকেশন ব্যর্থ হতে পারে, অনেক সময় কমিউনিকেশন ব্যর্থ হতে পারে যদি সেই কমিউনিকেশনে ভয় থাকে, পাওয়ার থাকে, ক্ষমতা থাকে, বা কমিউনিকেশনের সাথে কোনো ইন্টারেস্ট জড়িয়ে থাকে, বা কমিউনিকেশনের সাথে কোনো আইডিওলজি জড়িয়ে থাকে, তখন কিন্তু কমিউনিকেশন ব্যর্থ হতেই পারে। এটা হচ্ছে হাবারমাসের বক্তব্য কমিউনিকেটিভ অ্যাকশন সম্পর্কে। হাবারমাসের বক্তব্য কমিউনিকেটিভ অ্যাকশন সম্পর্কে। এবারে আমরা হাবারমাসের নেক্সট কনসেপ্টে যাই। হাবারমাসের আমরা নেক্সট যে কনসেপ্টটা রয়েছে সেটার নাম হচ্ছে পাবলিক স্পেয়ার। আমরা কমিউনিকেটিভ অ্যাকশন বা কমিউনিকেশনের ভূমিকাটা পড়লাম, এবং হাবারমাস বললেন যে কমিউনিকেশন যে সবসময় সমাজে সাকসেস পাবে তা নয়, কমিউনিকেশনের সাথে পাওয়ার, সেলফ ইন্টারেস্ট থাকলে কমিউনিকেশন কখনোই সাকসেস পাবে না। এবারে আমরা যে কনসেপ্টটা পড়বো হাবারমাসের, সেটা হচ্ছে পাবলিক স্পেয়ারের ধারণা। পাবলিক স্পেয়ার মানে এটা এমন একটা এরিয়া, হাবারমাসের মতে এটা একটা এমন একটা এরিয়া বা এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ স্বাধীনভাবে ডিসকাশন করতে পারে, যেখানে মানুষ স্বাধীনভাবে ডিসকাশন করতে পারে, যেখানে মানুষ তর্ক বিতর্ক করতে পারে, যেখানে মানুষ ডিবেট করতে পারে, যেখানে মানুষ সমালোচনা বা ক্রিটিক করতে পারে। মানে পাবলিক স্পেয়ার হচ্ছে এমন একটা এরিয়া, সমাজের এমন একটা অংশ, সেটা কোনো এনজিও হতে পারে, সেটা কোনো ক্লাব হতে পারে, সেটা কোনো অর্গানাইজেশন হতে পারে, যেখানে মানুষ স্বাধীনভাবে ডিসকাশন করবে কোনো একটা টপিক সম্পর্কে, যেখানে মানুষ তর্ক বিতর্ক করবে, যেখানে মানুষ সমাজের কোনো ঘটনা সম্পর্কে সমালোচনা করবে, হয়তো বলতে পারবে স্বাধীনভাবে, ওপেন বলতে পারবে যে রাষ্ট্র যে কাজটা করছে এই কাজটা একদম ঠিক নয়, রাষ্ট্র যে আইনটা এনেছে এই আইনটা একদম ভুল। মানে যেখানে মানুষের অধিকার রয়েছে কথা বলার, সেটাকে আমরা বলতে পারি যে পাবলিক স্পেয়ার।
এবং এই পাবলিক স্পেয়ারে হাবারমাস যেটা বলছেন যে রাষ্ট্রের কিন্তু কোনো ইন্টারফেয়ার থাকবে না, এখানে কিন্তু রাষ্ট্রের কোনো ইন্টারফেয়ার থাকবে না, এখানে মানুষ রেশনাল যুক্তির মাধ্যমে ক্রিটিক্যাল ডিবেট করবে। তাহলে পাবলিক স্পেয়ার হচ্ছে এমন একটা এরিয়া, যেখানে এরিয়া বলতে এই যে বিভিন্ন আমাদের এখানে যে বিভিন্ন ক্লাব রয়েছে, এনজিও রয়েছে, অর্গানাইজেশনস রয়েছে, এগুলো পাবলিক স্পেয়ারের পার্ট। এগুলোতে যেন মানুষ স্বাধীনভাবে তার মতামত ওপিনিয়ন জানাতে পারে, ডিসকাশন করতে পারে, ডিবেট করতে পারে এবং যে কোনো সরকারের নীতির সমালোচনা করতে পারে, যেখানে রাষ্ট্রের কোনো ইন্টারফেয়ার বা হস্তক্ষেপ থাকবে না। যদিও আমরা বাস্তবে দেখতে পাই যে পাবলিক স্পেয়ারে সবসময় মানুষ যে কোনো মতামত কিন্তু দিতে পারে না। দেখা গেল আমি হয়তো এমন কোনো একটা মতামত দিলাম পাবলিক স্পেয়ারে, যেখান থেকে সমাজে একটা রায়ট বা যেখানে হয়তো সমাজে একটা দাঙ্গা দ্বন্দ্ব তৈরি হয়ে গেল। তার মানে পাবলিক স্পেয়ার মানেই যে মানুষ সেখানে যা ইচ্ছা তাই বলবে, এটা হয় না। সবসময় পাবলিক স্পেয়ারে মানুষ তার ওপিনিয়ন জানাতে পারে না। অনেক সময় দেখবে কি হয়, রাষ্ট্র হয়তো কোনো একটা ভুল ডিসিশন নিয়েছে, তাও আমরা কিন্তু ওপেনলি সমালোচনা করতে ভয় পাই। দেখা গেল কোনো একটা জায়গায় প্রচুর পরিমাণে ভোটে লুট হয়েছে, ভোট রিগিং হয়েছে, মানুষ হয়তো ঘরের মধ্যে সেটা নিয়ে আলোচনা করছে, কিন্তু ওপেন ফোরামে সেটাকে নিয়ে সমালোচনা করতে কিন্তু মানুষ ভয় পায়। বিশেষ করে হাবারমাস এটাই বলার চেষ্টা করেছেন যে বর্তমানে এই যে ডিজিটালাইজেশনের যে যুগ, ডিজিটালাইজেশনের যুগে কিন্তু পাবলিক স্পেয়ার বিপন্ন। বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে পাবলিক স্পেয়ার কি হয়েছে না, বিপন্ন বা চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে। কিভাবে? ডিজিটালাইজেশনের যুগে নজরদারি অনেক বেড়েছে। কেউ যদি ধরো সাপোজ ফেসবুকে যদি কোনো একটা কন্ট্রোভার্সিয়াল পোস্ট করে, সরকার সহজেই কিন্তু তাকে ডিটেক্ট করতে পারবে। বর্তমানে ডিজিটালাইজেশনের যুগে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সার্ভেলেন্স অনেক বেশি বেড়ে গেছে। কাজেই দেখা গেল কেউ হয়তো কোনো একটা ওপেন ওপিনিয়ন রাখলো যেটা হয়তো সমাজের পক্ষে ক্ষতিকারক, সহজেই কিন্তু রাষ্ট্র তাকে খুঁজে বের করতে পারবে। ডিজিটালাইজেশনের যুগে সোশ্যাল মিডিয়াতে কেউ কোনো খারাপ পোস্ট করলে তাকে সহজেই খুঁজে বের করা সম্ভব। সমাজে ফ্র্যাগমেন্টেশন এসছে, দেখবে ডিজিটালাইজেশনের যুগে সবাই গ্রুপ তৈরি করে নিচ্ছে। হয়তো নিজের চিন্তা ভাবনার মানুষ একটা আলাদা গ্রুপ তৈরি করছে, নিজের চিন্তা ভাবনার মানুষ আরো একটা গ্রুপ তৈরি দিয়ে নিজেদের গ্রুপটাকে শ্রেষ্ঠ বলছে, বাকি গ্রুপগুলোকে অবহেলা করছে, তাচ্ছিল্য করছে। মানে সমাজে একটা গ্রুপ সিস্টেম এসছে, ফ্র্যাগমেন্টেশন এসছে। হয়তো কোনো একটা কমিউনিটি একটা আলাদা গ্রুপ তৈরি করে নিল, আরেকটা কমিউনিটি আরেকটা গ্রুপ তৈরি করে নিল, যেখানে বলছে আমরাই শ্রেষ্ঠ। এই ডিজিটালাইজেশনের যুগে কিন্তু পাবলিক স্পেয়ার কিন্তু একটা সমস্যার সম্মুখীন। এই পাবলিক স্পেয়ার কিন্তু একটা গুরুত্বপূর্ণ কিন্তু সমস্যার কিন্তু সম্মুখীন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে পাবলিক স্পেয়ার সম্পর্কে হাবারমাসের ওপিনিয়নটা কি? এটা এমন একটা এরিয়া যেখানে মানুষ তার স্বাধীনভাবে ডিসকাশন, ডিবেট, ক্রিটিক করতে পারবে। বাট বর্তমান ডিজিটালাইজেশনের যুগে এটা সম্ভব নয়। ডিজিটালাইজেশনের যুগে সার্ভেলেন্স এসছে, ফ্র্যাগমেন্টেশন বা গ্রুপ সিস্টেম এসছে, যে ক্ষেত্রে মানুষ সবসময় কিন্তু নিজের ওপিনিয়ন জানাতে পারে না, জানাতে ভয় পায়। এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তাহলে 2 নম্বর কনসেপ্ট যেটা পড়লাম হাবারমাসের পাবলিক স্পেয়ার। তার আগে যে কনসেপ্টটা পড়েছিলাম সেটা হচ্ছে কমিউনিকেটিভ অ্যাকশন। এবারে 3 নম্বর যে কনসেপ্টটা পড়ব, 3 নম্বর কনসেপ্টটার নাম হচ্ছে হাবারমাসের, সেটা হচ্ছে কি, লেজিটিমেসি ক্রাইসিস। এই নামে দেখবে একটা গ্রন্থও ছিল, লেজিটিমেশন ক্রাইসিস বলে। তাহলে পাবলিক স্পেয়ার খুব সহজ, কমিউনিকেটিভ অ্যাকশন বা কমিউনিকেশনের ভূমিকাটা কি সমাজে, সেটাও কিন্তু খুব সহজ। এবারে আমরা যেটা পড়ার চেষ্টা করব সেটা হচ্ছে লেজিটিমেসি ক্রাইসিস। এটাও কিন্তু হাবারমাসেরই একটা কনসেপ্ট। কি বলছেন হাবারমাস? বলছেন যে এখন আমরা টেকনোক্র্যাটিক ডিসিশন নিই, আমরা সমাজে টেকনোক্র্যাটিক মানে যন্ত্রের মতন ডিসিশন নিই। যন্ত্রের মতন ডিসিশন কিভাবে নিই?
বর্তমান সমাজ ব্যবস্থায় আমরা দেখা গেল কোনো একটা জায়গায় একটা নতুন দোকান খুলেছে, সেই দোকানে হয়তো প্রথম প্রথম অনেক অফার দিচ্ছে যে 70% ডিসকাউন্ট কেনাকাটার উপরে, সবাই যাচ্ছে দোকানটাতে কিনতে, ভিড় করছে, তুমিও যন্ত্রের মতন সেই দোকানে গিয়ে জিনিসপত্র কিনে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছ যে আমি অমুক দোকানে গিয়েছিলাম। মানুষ একটা যান্ত্রিক সিদ্ধান্ত নিচ্ছে, যার ফলে কি হচ্ছে না, যার ফলে আমাদের সমাজে পাবলিক স্পেয়ার আর থাকছে না। মানে মানুষ আর ওপেন ডিসকাশন এগুলো করেই না, মানুষ বাড়ির বাইরে বেরায় না, কোনো ক্লাব কোনো এনজিও এগুলোতে যায় না, মানুষ ডিসকোর্স মানে মানুষ ডিবেট করা বন্ধ করে দিয়েছে। দেখবে মানুষ এখন বাড়িতেই বেশি থাকে, মানুষ আলোচনা করা, একে অপরের সাথে তর্ক বিতর্ক করা এগুলো কি করছে না, বন্ধ করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, অনেক ইনস্টিটিউশন সমাজে তাদের যে বৈধতা, লেজিটিমেসি সেটা হারাচ্ছে। অনেক ইনস্টিটিউশন সমাজে তাদের যে লেজিটিমেসি, বৈধতা হারাচ্ছে, আর ফলে নির্দিষ্ট কোনো একটা গ্রুপ তাদের ডোমিনেশন বাড়ছে, কোনো একটা নির্দিষ্ট শ্রেণী বা কোনো একটা নির্দিষ্ট ক্লাসের আধিপত্য কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আমি খুব সহজ করে ছোট্ট করে বোঝানোর চেষ্টা করলাম। কি বোঝানোর চেষ্টা করলাম, যে লেজিটিমেসি ক্রাইসিস মানে কি, এখনকার যুগে আমরা টেকনোক্র্যাটিক ডিসিশন নিই। টেকনোক্র্যাটিক মানে যন্ত্রের মতন চলি, সবাই যা করে আমরাও তাই করি। মানুষ ডিবেট করে না, এখন পাবলিক স্পেয়ারে যায় না, মানুষ বাড়ির বাইরে গিয়ে আলোচনা করা ভুলে গেছে, ফলে প্রতিষ্ঠানগুলো তার বৈধতা হারাচ্ছে। এর ফলে কি হচ্ছে না, সমাজে কোনো একটা নির্দিষ্ট গ্রুপ, এর ফলে সমাজে কোনো একটা নির্দিষ্ট গোষ্ঠীর আধিপত্য তৈরি হচ্ছে, সমাজে কোনো একটা গ্রুপ বা কোনো একটা গোষ্ঠীর বিশেষ আধিপত্য কিন্তু তৈরি হচ্ছে সমাজে। এই জিনিসটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এই জায়গাটা কিন্তু দেখতে পাচ্ছি। এবারে এই যে হাবারমাস পড়াচ্ছি, আমি বলেছিলাম হাবারমাস কিন্তু ডেলিবারেট ডেমোক্রেসি সম্পর্কে আলোচনা করেছে, হাবারমাস ডেলিবারেটিভ ডেমোক্রেসি সম্পর্কেও কিন্তু আলোচনা করেছেন। ডেলিবারেটিভ ডেমোক্রেসি মানে যেখানে জনগণ আলোচনা ডিসকাশনের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করবে, যেখানে জনগণ আলোচনা ডিসকাশন এগুলোর মাধ্যমে কি করবে না, সিদ্ধান্ত গ্রহণ করবে। যেখানে জনগণ আলোচনা, অবশ্যই বলবো কি পাবলিক ওপিনিয়ন কিভাবে মানুষ করবে এটা আরেকবার বলছি। দেখো আমরা যেটা দেখলাম যে এখনকার যুগে একটা লেজিটিমেসি ক্রাইসিস দেখা গেছে, মানে অনেক প্রতিষ্ঠান তার বৈধতা হারাচ্ছে, ফলে সমাজে দেখবে কোন একটা বিশেষ ক্লাস, কোন একটা বিশেষ বলতে দেখবে যারা সমাজে ধরো আপার ক্লাস বা রিচ পার্সন, ক্যাপিটালিস্ট, তাদেরই দাবদাপা, তাদেরই ডোমিনেশন চলছে। এখন দেখবে মানুষ টেকনোক্র্যাটিক ডিসিশন নেয়, একমুখী সিদ্ধান্ত গ্রহণ করে, যন্ত্রের মতন চলে, সবাই যা করে স্রোতে আমরা গা ভাসিয়ে দিই, স্রোতের বিপরীতে খুব কম মানুষই চলে। মানুষ দেখবে আজকাল ডিবেট করে না, ডিসকাশন করে না, পাবলিক স্পেয়ার মানে তো কি বলেছিল, যে এমন একটা ক্ষেত্র যেখানে মানুষ ডিসকাশন করবে, ডিবেট করবে। যদিও বর্তমান যুগে ডিজিটালাইজেশনের যুগে পাবলিক স্পেয়ারটা অনেক কমে এসছে, এই যে এই কনসেপ্টটাকে আমরা বলতে পাচ্ছি লেজিটিমেসি ক্রাইসিস বলে আমরা চিহ্নিত করতে পারি। দেন আমরা যে জায়গাটাতে চলে গেলাম সেটা হচ্ছে ডেলিবারেটিভ ডেমোক্রেসি। মানে ডেলিবারেটিভ ডেমোক্রেসি মানে এমন একটা গণতন্ত্রের ক্ষেত্র যেখানে মানুষ ডিসকাশন করবে, যেখানে মানুষ আলোচনা করে সিদ্ধান্ত নিবে, ডিসকাশনের মাধ্যমে, আলোচনার মাধ্যমে কি হবে না, সিদ্ধান্ত নিবে। তার মানে ডেলিবারেটিভ ডেমোক্রেসিতে কি থাকবে, ডায়ালগ থাকবে। ডায়ালগ মানে ওই সিনেমার ডায়ালগ মারা নয়, ডায়ালগ মানে মানুষ একে অপরের সাথে ডিসকাশন করবে, আলোচনা করবে। আলোচনা করলে কি হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়, মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হয়। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। মানুষ ডায়ালগ কোথায় করবে, এই পাবলিক স্পেয়ারে যে বিভিন্ন সিভিল সোসাইটি রয়েছে, সিভিল সোসাইটি মানে আমাদের এই পুরো সমাজ, যে পুরো সমাজে প্রচুর সংগঠন রয়েছে, কোনো রাজনৈতিক দল হতে পারে, কোনো প্রেসার গ্রুপ হতে পারে, কোনো এনজিও হতে পারে, এগুলো নিয়ে তো সিভিল সোসাইটি গঠিত। সিভিল সোসাইটি বা পাবলিক স্পেয়ারে কি করবে, মানুষ ডায়ালগ বা মানুষ ডিসকাশন করবে। এবং ভোট, এই জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ।
ডেলিবারেট ডেমোক্রেসির ক্ষেত্রে, ডেলিবারেটিভ ডেমোক্রেসির ক্ষেত্রে ভোট জিনিসটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কিভাবে ভোট জিনিসটা গুরুত্বপূর্ণ? দেখা গেল এখন একটা কোনো বিষয় আলোচনা শুরু হলো, সাপোজ দেখা গেল অনলাইন এডুকেশন, এটা ভালো না খারাপ, এই নিয়ে মানুষ ডায়ালগ করছে, আলোচনা করছে, ডিসকাশন করছে, অনেক ওপিনিয়ন আসছে। কিন্তু আমরা যখন কনক্লুশনে যাব, সিদ্ধান্তে যাব, তখন আমাদের একটা ভোটাভুটি তো দরকার। হয়তো আমরা একটা ভোট করলাম, বলা হলো যে কারা কারা অনলাইন এডুকেশনের পক্ষে, কারা কারা এগেইনস্টে। এবারে ভোটের মাধ্যমে আমরা বুঝতে পারবো, রেজাল্টের মাধ্যমে, যে মেজরিটি কি চাইছে। তার মানে ডেলিবারেটিভ ডেমোক্রেসিতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভোটেরও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ডেলিবারেটিভ ডেমোক্রেসিতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভোটেরও কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আরেকটা জিনিস আমরা বলতে পারি, সেটা হচ্ছে ইনক্লুশন। গণতন্ত্রে, ডেলিবারেটিভ ডেমোক্রেসিতে সমাজের প্রতিটি স্তর, সমাজের যে কোনো স্তরের মানুষের মতামতকে প্রায়োরিটি দিতে হবে। গণতান্ত্রিক প্রসেসে, ডেমোক্রেটিক প্রসেসে সমাজের পিছিয়ে পড়া নাগরিকদেরকেও অংশগ্রহণ সুনিশ্চিত করতে হবে। মানে পিছিয়ে পড়া নাগরিক, মাইনরিটি, ব্যাকওয়ার্ড, তাদেরকেও ডেমোক্রেটিক ডিসিশন মেকিং প্রসেসে ইনভলভ করতে হবে, তাদেরকেও পলিটিক্সে নিয়ে আসতে হবে। এগুলো ডেলিবারেটিভ ডেমোক্রেসির পার্ট অ্যাকর্ডিং টু হাবারমাস। হাবারমাস কি বলছেন? ডেলিবারেটিভ ডেমোক্রেসি এমন একটা ক্ষেত্র, এমন একটা গণতন্ত্রের ক্ষেত্র যেখানে মানুষ ডিসকাশন করবে, যেখানে মানুষ একে অপরের সাথে আলাপ আলোচনা করবে, ডায়ালগ করবে, তবেই তো মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হবে। তবে এগুলো কোথায় করবে? ডায়ালগগুলো পাবলিক স্পেয়ার, সিভিল সোসাইটির বিভিন্ন প্রতিষ্ঠানে। অনেক সময় ডেমোক্রেসিতে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে ভোটের ভূমিকা রয়েছে। সমাজের প্রত্যেকটা স্তরের মানুষকে ইনক্লুশন করতে হবে। গণতান্ত্রিক কার্যকলাপ, ডেমোক্রেটিক প্রসেসে প্রত্যেকটা নাগরিককে পার্টিসিপেট করানোর কিন্তু বন্দোবস্ত কিন্তু করতে হবে। তাহলে আমরা এই যে হাবারমাস পড়ছি, চারটে কনসেপ্ট পড়লাম: কমিউনিকেটিভ অ্যাকশন, পাবলিক স্পেয়ার, লেজিটিমেসি ক্রাইসিস, ডেলিবারেটিভ ডেমোক্রেসি সম্পর্কে কি বক্তব্য। লাস্ট আর কয়েকটা কনসেপ্ট বলে আমি ক্লাসটাকে এন্ড করে দেওয়ার চেষ্টা করছি। যেমন আমরা দেখতে পাই যে হাবারমাস একটা গ্লোবাল গভর্নেন্স তৈরি করার কথা বলে। গোটা পৃথিবীব্যাপী একটা প্রশাসন থাকবে যেটা পৃথিবীর প্রত্যেকটা রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবে। একটা গ্লোবাল গভর্নেন্স তৈরির কথা বলেন হাবারমাস। মানে একটা বিশ্বের রাষ্ট্রগুলোকে নিয়ন্ত্রণ করবে, পরিচালনা করবে, এরকম একটা গ্লোবাল গভর্নেন্স তৈরির কথা বলছে হাবারমাস। হাবারমাস বলছেন যে গ্লোবাল গভর্নেন্স তৈরি হলে আমাদের সমাজে কিছু ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জ রয়েছে। গ্লোবাল গভর্নেন্স যদি তৈরি করা যায়, আমাদের সমাজ ব্যবস্থাতে কিছু ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জ। ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জ মানে যে চ্যালেঞ্জগুলো না কোনো একটা রাষ্ট্রের অভ্যন্তরে সীমাবদ্ধ থাকে না, গোটা পৃথিবীতে ছড়িয়ে পড়ে। যেমন ক্লাইমেট চেঞ্জ, পরিবেশ দূষণ যদি ভারতবর্ষ করে, তার প্রভাব কিন্তু গোটা পৃথিবীতে পড়বে। এটা একটা ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জ, অতিজাতীয় সমস্যা। মানে যে সমস্যাটা কোন একটা রাষ্ট্রের মধ্যে শুধু সীমাবদ্ধ থাকে না, সে রাষ্ট্রের বাইরেও ছড়িয়ে যায়। ক্লাইমেট চেঞ্জ, টেরোরিজম, হিউম্যান রাইট ভায়োলেশন, এগুলো কি? এগুলো সব আমরা বলতে পারি ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জ। টেরোরিজম, ক্লাইমেট চেঞ্জ, এগুলোর প্রভাব গোটা পৃথিবীতে ছড়িয়ে যায়। এগুলোকে প্রোটেক্ট করতে গেলে, এগুলো থেকে দেশগুলোকে বাঁচাতে গেলে গ্লোবাল গভর্নেন্স তৈরি করতে হবে। যে গ্লোবাল গভর্নেন্সে কি হবে না, এই সমস্যাগুলো আর থাকবে না। যে গ্লোবাল গভর্নেন্সে রাষ্ট্রগুলোকে কোন একটা বিশেষ সংস্থা কন্ট্রোলে রাখতে পারবে। এবং হাবারমাস পড়তে গিয়ে আমরা আরেকটা জিনিস পাই, তিনি বলছেন যে প্রত্যেকটা সমাজে, একটা রাষ্ট্রে যে নাগরিকরা বসবাস করে, সিটিজেন গুলো বসবাস করে, তাদের মধ্যে সংবিধানের জ্ঞান থাকা প্রয়োজন। এই যে এখন আমরা এই কথাটা ব্যবহার করি না যে সংবিধান সম্পর্কে নলেজ থাকতে হবে প্রত্যেকটা ভারতীয় নাগরিকদেরকে,
মানে আমাদের মধ্যে জাতির প্রতি ভালোবাসা তো থাকা দরকার, যে ন্যাশনালিজম তো থাকা দরকার, কিন্তু ন্যাশনালিজমের সাথে সাথে হাবারমাস যেটা বলছে যে সংবিধানের জ্ঞান, যাতে মানুষ গণতান্ত্রিক মূল্যবোধগুলো জানতে পারে, যাতে মানুষ গণতান্ত্রিক মূল্যবোধ সম্পর্কে জ্ঞান আহরণ করতে পারে। তাই প্রত্যেকটা নাগরিক যেন সংবিধান পাঠ করে, সংবিধান থেকে গণতন্ত্রের মূল্যবোধ যেন বুঝতে পারে, এই ধরনের কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজমের জন্ম দিতে হবে। তাহলে লাস্টে দুটো জিনিস বললাম, আমি বোর্ড ওয়ার্কার করলাম না। এক হচ্ছে হাবারমাস ইন দ্য ফেভার অফ গ্লোবাল গভর্নেন্স। গ্লোবাল গভর্নেন্স রেফার্স টু দ্য ওয়ার্ল্ড ওয়াইড গভর্নেন্স সিস্টেম। এটা এমন একটা বিশ্বব্যাপী ব্যবস্থা তৈরি হবে যেখানে আমরা ট্রান্সন্যাশনাল চ্যালেঞ্জগুলোকে, সাচ অ্যাজ দ্য ক্লাইমেট চেঞ্জ, টেরোরিজম প্রবলেম, এগুলোকে আমরা কি করব না, কমব্যাট, প্রতিহত করতে পারব। অ্যান্ড হাবারমাস ওয়াজ দ্য সাপোর্টার অফ দ্য কনস্টিটিউশনাল প্যাট্রিয়টিজম। কনস্টিটিউশন পাঠ, কনস্টিটিউশনের গণতন্ত্রের মূল্যবোধের প্রচার করার কথা বলেছেন। সমাজের প্রত্যেকটা রাষ্ট্র তো সংবিধান থাকে, সাংবিধানিক মূল্যবোধ চারিদিকে ছড়িয়ে দেওয়ার কথা বলেছেন। এবং লাস্টে একটা কথা বলেই শেষ করব। হাবারমাসের একটা বিখ্যাত কথা রয়েছে, সেটা হচ্ছে যে নলেজ ইজ ইন্টারেস্ট রুটেড, নলেজ ইজ হিস্ট্রি রুটেড অ্যান্ড ইন্টারেস্ট বাউন্ডেড। কথাটা আমি লিখেই শেষ করছি ক্লাসটাকে, এটাকে আর ব্যাখ্যা করছি না, এটা তোমরা নিজেরাই ব্যাখ্যা করবে এত কিছু যখন পড়ালাম। সেটা হচ্ছে কি, নলেজ ইজ হিস্ট্রি রুটেড অ্যান্ড ইন্টারেস্ট বাউন্ডেড। নলেজ ইজ হিস্ট্রি রুটেড অ্যান্ড ইন্টারেস্ট বাউন্ডেড। এই কথাটা বলে আমি এই ক্রিটিক্যাল থিওরি, হাবারমাস এবং মার্কিউসের যে ডিসকাশনটা, এটাকে এন্ড করলাম। কারোর কোনো জায়গায় প্রশ্ন থাকলে করতে পারো। মোটামুটি আমরা অলমোস্ট 1 hour and 30 minutes মধ্যে এত কিছু জানলাম। যদিও তোমাদের মনে প্রশ্ন আসতেই পারে যে নেট সেটের সিলেবাসে সরাসরি তো ক্রিটিক্যাল থিওরি, হাবারমাস, মার্কিউস নেই, বাট আমাদের সিলেবাসে কিন্তু নেট বা সেটে আমরা দেখি মার্কসিজম রয়েছে, কার্ল মার্কস রয়েছে, আর এগুলো কিন্তু, এই কনসেপ্টগুলো মার্কসিজমের সাথে অঙ্গাঙ্গিকভাবে জড়িত। কারণ এখনকার সময় আমরা দেখি যে কোশ্চেনের লেভেল অনেক হার্ড হয়েছে, সেখানে যে সিলেবাসে টু দা পয়েন্ট মেনশন করা থাকবে তা নয়। আই থিঙ্ক এই জায়গাগুলো জানা দরকার। ইজ দেয়ার এনি কনফিউশন? দেন উইদাউট এনি হেজিটেট তোমরা কোনো কোশ্চেন, কোনো কনফিউশন থাকলে ক্লিয়ার করতেই পারো, নাহলে আমি একটু পরে লিভ হয়ে যাচ্ছি। সকলকে ধন্যবাদ। আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। সকলকে শুভরাত্রি।